আসসালামু আলাইকুম সবাইকে। পর্যাবৃত্ত গতির দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই প্রথম লেকচারটা ঠিকঠাক মতো কমপ্লিট করেই দ্বিতীয় লেকচারে আসছেন। কারণ প্রথম লেকচারে এসএসএম গতি সম্পর্কে ভালো ধারণা না থাকলে কেউ দ্বিতীয় লেকচারটা বুঝবাই না। অর্থাৎ এসএসএম গতি যে এত সুন্দর ইকুয়েশন গুলো আছে, এগুলো কিভাবে প্রডিউসড হচ্ছে, কিভাবে আসতেছে, নাজিল হইতাছে নাকি আনতাছি, এগুলো সবকিছুই বুঝবা না যদি না ফার্স্ট লেকচারটা কমপ্লিট করে আসো। তাই আমার তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আমি ডেসক্রিপশনে প্রয়োজনে ফার্স্ট লেকচারের লিংকটা দিয়ে রাখবো, সেটা অবশ্যই একবার দেখে নিন। ওকে, আজকের লেকচারের শুরুতেই বেসিক্যালি আমরা অ্যাসিজমৃত কণার যেই জিনিসগুলো আমরা গত ক্লাসে শেষ করছিলাম লেকচারে, হচ্ছে অ্যাসিজমৃত কণার সরণ, বেগ, ত্বরণ এবং তাদের মধ্যকার পারস্পরিক যে সম্পর্ক, এগুলো খোঁজার চেষ্টা করতেছিলাম। এন্ড এগুলো খুঁজতে খুঁজতে আমাদের সাথে এই কয়েকটা ইকুয়েশন আমরা বের করে আনছি। অ্যাসিজমৃত কণার বেগ, ত্বরণ, সরণ ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনগুলো পাইছি এবং এই ইকুয়েশনগুলোর মাঝখানে যে পারস্পরিক সম্পর্ক, সরণের বিভিন্ন অবস্থানে কিভাবে ত্বরণ পরিবর্তিত হয়, কিভাবে বেগ পরিবর্তিত হয়, এগুলো দেখতে চাচ্ছি। তার জন্য তোমরা সিম্পলি আহ এটার দিকে তাকাও, এখানে একটা স্প্রিং এর দিকে তাকাও। এখানে একটা স্প্রিং আছে ভাইয়া, আমরা এই গ্রাফটা কিছু রাখবো না, সিম্পল ভাবে একটু মনোযোগ দিবেন। মনে করেন এই যেটা স্প্রিং, সে তার নিজ অবস্থানের সাপেক্ষে, নিমেষের স্পিডটা একটু কমায় দেয়, একটা স্প্রিং নিজ অবস্থানের সাপেক্ষে আন্দোলিত হচ্ছে, গতিশীল অবস্থায় আছে, সরল চন্ডিত গতি দিচ্ছে। তো স্প্রিংটা একবার সংকুচিত হচ্ছে, সাম্যবিন্দু সাপেক্ষে প্রসারিত হচ্ছে, একটু থামতেছে, আবার সংকুচিত প্রসারিত সংকুচিত প্রসারিত। স্প্রিং এর টোটাল গতিপথটাকে তিনটা ভাগে বিভক্ত করা যায়। অর্থাৎ ঠিক মাঝখানের যে বিন্দুটাতে স্প্রিংটা ছিল শুরুতে, এটা হচ্ছে তার সাম্য অবস্থান। স্প্রিংটার সর্বোচ্চ প্রসারণের একটা বিন্দু থাকে, সর্বোচ্চ সংকোচনের একটা বিন্দু থাকে। অর্থাৎ স্প্রিং এর সরণের দুইটা পজিশন আছে, একটা হচ্ছে তার সর্বোচ্চ প্রসারণ বিন্দু, একটা হচ্ছে সর্বোচ্চ সংকোচন বিন্দু। তার সাম্য বিন্দুর সাপেক্ষে হাতের ডানে একটা ম্যাক্সিমাম পয়েন্ট থাকে, হাতের বামে একটা ম্যাক্সিমাম পয়েন্ট থাকে। তাহলে আমরা এই পুরো জিনিসটাকে যদি প্লট করে ট্রাই করি, স্প্রিং এর গতিতে ঠিক মাঝখানে একটা বিন্দু ছিল, এটা হচ্ছে x=0 অবস্থান। একটা ছিল x=, ধনাত্মক দিকে সর্বোচ্চ অবস্থান, এটা আমরা বলি সর্বোচ্চ বিস্তার। সর্বোচ্চ সরণের মান তো ভাই আমরা বিস্তার বলে থাকি। আরেকটা হচ্ছে ঋণাত্মক দিকে সর্বোচ্চ আহ প্রসারণ বা সর্বোচ্চ সংকোচন, সেক্ষেত্রে এটা আমরা বলে থাকি ঋণাত্মক বিস্তার। এন্ড এই সম্পর্কগুলোতে দেখছিলাম যে আমরা যে ব্যাগের সম্পর্ক দেখি, কজের গ্রাফটা দেখার দরকার নাই। আলটিমেটলি ভাই আমরা ব্যাগ বলতে ওমেগা রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কি বুঝি। তো সেখানে দেখতে পাচ্ছি যে x=0 অবস্থানে x এর মান শূন্য বসায় দিলে ব্যাগের মানটা ম্যাক্সিমাম হয়ে যাবে, সেই ম্যাক্সিমাম ব্যাগের মান হচ্ছে a ওমেগা। ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা প্লাস মাইনাস হিসেবে হাতের ডানে বামে বোঝানোর জন্য প্লাস মাইনাস দেয়। আমরা কোনো প্লাস মাইনাস দিচ্ছি না, আমরা জাস্ট মান নিয়ে কাজ করতেছি। এবং সর্বোচ্চ অবস্থানগুলোতে দেখতে পাচ্ছি x এর মান a বসায় দিলে, এই সমীকরণে x এর মান a বসায় দিলে সর্বোচ্চ অবস্থানে ব্যাগের মান কত হয়ে যাচ্ছে? শূন্য। ব্যাগের মান হচ্ছে শূন্য। তবে কি এসএসএমৃত কণার ক্ষেত্রে সাম্যবিন্দুতে ব্যাগ সর্বোচ্চ থাকে? জি। সর্বোচ্চ বিন্দুতে ব্যাগ শূন্য হয়ে যায়? জি। এটা তো হচ্ছে স্প্রিংটা যখন আন্দোলিত হচ্ছিল, স্প্রিংটা যখন আন্দোলিত হচ্ছিল, দেখো ম্যাক্সিমাম পয়েন্ট গুলোতে যায় স্প্রিংটা কেন জানি থেমে যায়, মুহূর্তের জন্য হলে স্প্রিংটা থমকে দাঁড়ায়। এই যে থমকে দাঁড়াচ্ছে, আবার একটু থামতেছে, আবার এখানে দেখবে একটু থমকে দাঁড়াচ্ছে। এসএসএম মতো কণার ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুগুলাতে এসএসএম মতো কণার ব্যাগ কিছুক্ষণের জন্য, মুহূর্তের জন্য শূন্য হয়ে দাঁড়াচ্ছে। যেখানে ব্যাগ শূন্য ভাইয়া, সেখানে কি ত্বরণ শূন্য? সেটা তো বলতেছে না সমীকরণ। সমীকরণ বলতেছে উল্টা কথা। সমীকরণ বলতেছে সর্বোচ্চ বিন্দু যেখানে ব্যাগের মান শূন্য, সেখানে ত্বরণের মান সর্বোচ্চ, এবং সর্বোচ্চ ত্বরণের মান বলে দিতেছে ওনারা a ওমেগা স্কয়ার। যেখানে ব্যাগের মান সর্বোচ্চ, সেখানে ত্বরণের মান হয়েছে শূন্য। অর্থাৎ সাম্য বিন্দু ঠিক মাঝখানে বিন্দুতে ত্বরণের মান কত হয়ে যাচ্ছে? শূন্য। বাট ব্যাগের মান হয়ে যেতেছে সর্বোচ্চ। অর্থাৎ এখানে a=0, এখানে a max হইতেছে আলটিমেটলি a ওমেগা স্কয়ার। আমি জানি তোমাদের মাথায় অনেক জট পাকাইতেছে, কারণ আমাদের মাথায় না ছোট থেকে একটা জিনিস ঢুকাইয়া দেওয়া হয়েছে, যে মনে করেন ভাই ত্বরণ, ত্বরণ হচ্ছে মানেই কোন একটা বস্তুর ব্যাগ সমানুপাতিক হারে বাড়তেছে। কারণ আমরা শুধুমাত্র পড়ি ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। আরে বোকা, এটা ভুল কথা রে। ওই সকল টিচারদের প্রতি অনেক সালাম যারা শিখাইছে তোমারে ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার। ভাইয়া ভুল কথা, ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার। কোন একটা বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে মানে তার মধ্যে ত্বরণ হচ্ছে, অ্যাক্সেলারেশন করতেছে। সেই ত্বরণের মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। বেগ বৃদ্ধির হারকে ধনাত্মক ত্বরণ বলি, বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলি। আমরা কি এসএস এর মতো কণার ক্ষেত্রে পড়ি নাই যে এসএস এর মতো কণার ক্ষেত্রে ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী? অর্থাৎ একটা এসএস এর মতো কণার ত্বরণ সর্বদাই তার সাম্য বিন্দু দিয়ে কাজ করে। এসএস এর মতো কণার ত্বরণ এসএস এর মতো কণার জন্য
ত্বরণের ডিরেকশন সর্বপ্রথম দিকে সাম্যবিন্দুর দিকে। অর্থাৎ একটা এসএসএম মতো কণাকে যখন আপনি টেনে ছেড়ে দিচ্ছেন, কণাটা কেবলমাত্র সামনের দিকে ছুটে আসতে চাইতেছে। কণাটা কেবলমাত্র সেই অবস্থানেই ফিরতে চাইতেছে যে অবস্থানে সে শুরুতে ছিল। আমরা সবাই তার শিকড়ে ফিরে যেতে পছন্দ করি, এসএসএম ও তাই। এসএসএম মতো কণাটা স্প্রিংটা তোমার আন্দোলনের পরে যে স্প্রিংটা বর্তমানে যেই অবস্থায় আছে এটা হচ্ছে সাম্য অবস্থান। এটা আমি যতই টানি না কেন তার মধ্যে একটা প্রবণতাই থাকবে, সেটা হচ্ছে স্প্রিংটা তার আগের অবস্থানে ফিরতে চাইবে। স্প্রিংটা শুরুতে যেমন ছিল সে সেখানে ফিরে যেতে চায়। সেম কনসেপ্টটা এখানেও লাগতেছে, যে আমি যখন আমার এই স্প্রিংটাকে টেনে সর্বোচ্চ বিন্দুতে ছেড়ে দিচ্ছি, স্প্রিং এর ত্বরণের মানটা হচ্ছে বিপরীতমুখী, এবং এই অবস্থানে স্প্রিংটা যখন থাকে সর্বোচ্চ অবস্থানে তখন তার ব্যাগের মান হচ্ছে শূন্য, কারণ আমি তাকে টেনে ধরে রাখছি, এখনো ছাড়ি নাই ভাইয়া, ধরে রাখছি। যেই মুহূর্তে ছাইড়া দিতেছি ওই মুহূর্তে সে কেন্দ্র বরাবর একটা বিশেষ ধরনের সর্বাধিক একটা ত্বরণ ফিল করতেছে। যেখানে ত্বরণের মান সর্বাধিক, সেখানে প্রত্যয়নী বল বা ইলাস্টিক ফোর্সের মানও কি হয়ে যাবে, সর্বাধিক হয়ে যাবে না? অর্থাৎ প্রান্ত বিন্দুগুলাতে স্প্রিংটা কেন্দ্র বরাবর একটা সর্বাধিক পরিমাণ ইলাস্টিক ফোর্স অনুভব করে, এবং সেই ফোর্সের ক্রিয়ায় স্প্রিংটা ধীরে 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 করে সামনের দিকে আগাতে থাকে। অর্থাৎ প্রান্ত হতে মধ্যবিন্দু থেকে আগাইতে থাকে সর্বাধিক বলের ক্রিয়ায়, এবং এই বলের মানটা ততটাই কমতে থাকে যতটা তুমি সরণের দিকে সাম্যবিন্দুর দিকে আগে আসতেছো। অর্থাৎ স্প্রিংটা যতটা সামনের দিকে এগিয়ে আসে ত্বরণের মান সর্বাধিক হতে কমতে 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 শূন্যের দিকে আগায়। বাট আলটিমেটলি ত্বরণের মান কমলে লাভ হইব কি? অলরেডি যতটুকু ত্বরণ ছিল অতটুকু ত্বরণের কারণে কাফি হে স্প্রিং এর ব্যাগের মান যথেষ্ট পরিমাণে আপনি বাড়াইয়া ফেলছেন। শুরুতে স্প্রিংটা ব্যাগ শূন্য ছিল, প্রথমে একটা ম্যাক্সিমাম ত্বরণ ছিল, এই ত্বরণের প্রভাবে স্প্রিংটা হাঁটা শুরু করছে, তার ব্যাগের মান শূন্য থেকে ধীরে ধীরে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। ত্বরণের মানে না কমতেছে। ধরো শুরুতে ত্বরণ 5 মিটার/সেকেন্ড স্কয়ার, শুরুতে প্রতি সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড করে ব্যাগ বাড়তো। পরবর্তীতে ধরো ত্বরণের মান 2 মিটার/সেকেন্ড স্কয়ার, চেঞ্জ নাই তো। পরবর্তীতে তার ব্যাগের মান 2 মিটার/সেকেন্ড করে বাড়তেই তো আছে। আলটিমেটলি স্লোলি সে সর্বোচ্চ বিন্দু থেকে যখন সাম্যের দিকে আগাইতে থাকে তখন তার ব্যাগের মানও শূন্য থেকে সর্বোচ্চ দিকে আগাইতে থাকে, এবং সাম্য বিন্দুতে আসার পরে স্প্রিং এর ত্বরণের মান হয়ে যায় শূন্য। স্প্রিংটার উপর কোনো প্রকার বাহ্যিক বল ক্রিয়া করে না, বাট ওই মুহূর্তে গতি জড়তার কারণে স্প্রিং এর মধ্যে একটা সর্বাধিক বল ব্যাগ অর্জন করে ফেলেছে। সে সর্বাধিক পরিমাণ ব্যাগ অর্জন করে ফেলার কারণে সেই ব্যাগের ক্রিয়ায় স্প্রিংটা তার সেই অবস্থানে থাকতে পারে না, এবং গতি জড়তার প্রভাবে স্প্রিংটা সামনের দিকে হাঁটা শুরু করে। যেই মুহূর্তে সাম্যবিন্দুর সাপেক্ষে আমার স্প্রিংটা গতি জড়তার কারণে সামনের দিকে হাঁটতেছে, ওই মুহূর্তে ত্বরণে কয় কই যাস, তোরে কইছি তুই ঘরে থাকবি, তুই সাম্যবিন্দুতে থাকবি। স্প্রিং বলে না বস, প্রচুর পরিমাণ গতি জড়তা দিয়া ফেলছেন, সেই গতি জড়তা রক্ষা করতে পারতেছি না, আমাকে যেতেই হবে। স্প্রিংটা ধীরে 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 বিপরীত প্রান্তের দিকে আগাচ্ছে। ত্বরণের মান তত প্রবল হচ্ছে কোন দিকে, সামনের দিকে, ব্যাগের বিপরীত দিকে। তাহলে ভাইয়া ব্যাগের দিক হাতের বামে, ত্বরণের দিক হাতের ডানে, ব্যাগের বিপরীত দিকে ক্রিয়াশীল ত্বরণকে তো আমরা মন্দন বলি। তাহলে আলটিমেটলি আমার এই ব্যাগের মানটা ধীরে 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 ব্যাগ বস্তুটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, তার মধ্যে ত্বরণ না বইলা বলি মন্দনের মান ধীরে ধীরে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। অর্থাৎ যত একটা সময় স্প্রিংটা প্রান্তে পৌঁছে গেলে তখন মন্দনের পরিমাণ সর্বোচ্চ থাকে, এবং সর্বোচ্চ মন্দনের প্রভাবে তার ব্যাগের মান কমতে 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 আবার শূন্য হয়। তারে সে আবার টানে মধ্যবিন্দুর দিকে, আবার সে মধ্যবিন্দুর দিকে যায়, তার ত্বরণের মান মধ্যবিন্দুর কাছাকাছি পৌঁছাইতে পৌঁছাইতে ত্বরণের মান শূন্য হয়, বেগের মান শূন্য থেকে আবার সর্বোচ্চ হয়, প্রান্তে যায় শূন্য হয়। অর্থাৎ এখানে এই যে বেগ এবং ত্বরণের এই ছন্দময় খেলাটা চলতেছে, কন্টিনিউয়াসলি চলতেছে, একদম চলতেছে। আমার চিত্র যদি ভালো মতো না বুঝে থাকো, এখানে ঠান্ডা মাথায় চিন্তা করে থাকো, অ্যানিমেশন স্পিডে তাকাও, একদম অ্যানিমেশন স্পিডটা হালকা একটু বাড়াইয়া দিলাম, হালকা একটু বাড়াইয়া দিলাম। ওকে, এইবার এটার একটু রান করো। দেখো এই যে অবস্থানে ব্যাগের মান শূন্য, সাম্যবিন্দু আস্তে 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 একবার ব্যাগের মানটা শূন্য হয়ে যায়, আবার তার টাইনা নিয়ে আসে সাম্যবিন্দুর দিকে, আবার ব্যাগের মান বিপরীত দিকে যে শূন্য হয়ে যায়, আবার তাকে টাইনা নিয়ে আসে সাম্যবিন্দুর দিকে। অর্থাৎ স্প্রিং এর মধ্যে এই যে একটা অনবরত গেম চলতেছে, এই জিনিসটা চলতেই থাকে চলতেই থাকে, বুঝতেছো? এইভাবে অ্যাসিস্টের মতো করার ক্ষেত্রে ব্যাগ, ত্বরণ পরিবর্তিত হচ্ছে, চেঞ্জ হইতেছে কন্টিনিউয়াসলি। ওকে, ওকে, বুঝতেছো না? কখন ব্যাগ শূন্য হলে ত্বরণ সর্বোচ্চ হচ্ছে, ত্বরণ শূন্য হলে ব্যাগ সর্বোচ্চ হচ্ছে।
এখানে আরো কিছু কথাবার্তা বলা দরকার, যে জিনিসটা আমি ক্লিয়ার করি নাই। ফার্স্ট অফ অল, ওমেগা হইতেছে কি ভাইয়া? আলটিমেটলি কৌণিক কম্পাঙ্ক, বুঝতেছো? তাহলে কৌণিক কম্পাঙ্কটা যদি না বুঝাইতে পারি, তাহলে এই ম্যাথ গুলা সলভ করে কোনো মজা হবে না। আলটিমেটলি কৌণিক কম্পাঙ্ক জিনিসটা কি শিখতে চাই, শিখাইতে চাই। আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে এসএসএম মতো করার ক্ষেত্রে পর্যায়কাল জিনিসটা অনেক জরুরি। তাহলে পর্যায়কালটা কৌণিক কম্পাঙ্ক শিখানোর পরে একটা এসএসএম মতো করার পর্যায়কাল শেখাবো। ওকে, তার মানে একটা স্প্রিং, এই স্প্রিংটা এই যে জিগ জ্যাগ জিগ জ্যাগ করতেছে, তার ঠিক কতটা সময় পর একটা পূর্ণ স্পন্দন সম্পাদিত হতেছে। আমি দেখতেছি একবার ডাইনে যায় বামে যায়, ডাইনে যায় বামে যায়, কখন সে একটা ফুল সাইকেল কমপ্লিট করতেছে সেটা জানতে চাচ্ছি, এটা আমরা খুঁজবো। তাহলে চলেন আমরা এই কৌণিক কম্পাঙ্কটা একটু শিখে ফেলি, তাইলেই তো আমাদের অনেক কিছু কমে যাচ্ছে। তো আমরা ক্যাপশন করে ফেলেন, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক। চলো আমরা আগাই। এখন বাজতেছে রাতের 1:50। আমি তোমাদেরকে কৌণিক কম্পাঙ্ক শিখাইতেছি রুমের মধ্যে একা বসা বসা। মন তো লাগতেছে না, ভালোই লাগতেছে। লাইফের মাঝে মাঝে মনে হয় ক্যামেরাই সবচেয়ে ভালো বন্ধু এখনকার সময়। তারে দেখা যা ইচ্ছে তা বলা যায়, সে জাজ করে না। মাঝে মাঝে আমার একটু কালো বানায় দেয়, এর দূরেই। ওকে, ঠিক আছে, চলেন ভাইয়া। মনে করেন আমরা যখন কোন একটা এসএসএম গতি নিয়ে কাজ করতেছিলাম, এসএসএম গতিতে একটা স্প্রিং নিয়ে কাজ করছিলাম, এন্ড আমরা দেখতে পাচ্ছিলাম একটা স্প্রিং কে আমি যদি এই অবস্থানে রাখি, ধরো এটা হচ্ছে এই অবস্থান, x = 0 অবস্থানে আছে, স্প্রিংটা আমার এই অবস্থানে আছে। ওকে ভাইয়া, দেখা যাচ্ছে স্প্রিংটা তার এই অবস্থানের সাপেক্ষে সে কিন্তু থেমে নাই। ওকে ভাই, সে থাইমা নাই, সে কন্টিনিউয়াসলি কি করতেছে? নিজ অবস্থানের সাপেক্ষে একবার বামে যায়, ডানে যায়, বামে যায়, ডানে, জিগজ্যাগ 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 করতেছে। এন্ড এই স্প্রিং এর জন্য যে ত্বরণের মানটা আমরা পাইতেছি না, সেই ত্বরণ বা যে অ্যাক্সেলারেশনের মান পাইতেছি, সেই অ্যাক্সেলারেশনের মান a = হইতেছে -x, অর্থাৎ সিস্টেম তো কণার ত্বরণের মান সরণের সমানুপাতিক হারে পরিবর্তিত হচ্ছে। সরণের মান চেঞ্জ, ত্বরণের মান চেঞ্জ, অর্থাৎ সিস্টেম তো কণা সমত্বরণের কণাই না। কোন একটা সিস্টেম তো কণা যদি সমত্বরণে না চলে থাকে, তাহলে গতির যে সাধারণ সমীকরণগুলো আছে, সমত্বরণে চলমান বস্তুর জন্য যে গতির 4টা সমীকরণ, v² = u² - 2as, এই সমীকরণ কোনোটাই এসএসএম মতো কণার জন্য কার্যকরী হবে না, কারণ ওগুলো হচ্ছে সমত্বরণে গতিশীল বস্তুর জন্য। এসএসএম মতো কণা পরিবর্তনশীল ত্বরণে গতিশীল। তাহলে এসএসএম মতো কণাটাকে এক্সপ্লেন করার জন্য, অনুভব করার জন্য আমাকে কিছুটা জিনিসের আশ্রয় নিতে হবে, যাতে আমি ধীরে ধীরে বুঝতে পারি এই এসএসএম মতো কণাটা কিভাবে বিহেভ করতেছে, কতটা সময় পরে এটা পূর্ণ স্পন্দন সম্পাদিত হচ্ছে। তো এসএসএম মতো কণার এই গতিটাকে ভালো মতো বোঝার জন্য আমরা করি কি, বৃত্তাকার গতির আশ্রয় নিচ্ছি। আমরা এসএসএম মতো কণাকে স্টাডি করার জন্য এসএসএম এর গতিকে বৃত্তাকার গতির সাথে তুলনা করে স্টাডি করতেছি। কিভাবে? এই জিনিসটা বোঝার জন্য আমার খুব সিম্পল একটা সেটআপ নিতে হবে। সেটআপটা খুব কঠিন না ভাই, একদম সিম্পল একটা সেটআপ নিতে হবে। ধর তোরা মনে কর যে ভাইয়া করলাম কি, এখানে একটা সার্কুলার কিছুটা নিলাম, বৃত্তপথে কিছুটা নিলাম। আচ্ছা, দেন করলাম কি, এখানে বৃত্তপথের এই প্রান্তে একটা ছোট কোনো একটা কণা বা কোনো একটা গোলক কিছু একটা রাখছি, বুঝছিস? আচ্ছা, থাকুক থাকুক। এবার এই পাশে করলাম কি, ধর কোনো একটা আলোক উৎস দিয়ে দিচ্ছি, বুঝছিস? এই গোলকটার মধ্যে এই কণাটা ধীরে ধীরে সার্কুলিং করতে পারে, ঘুরতেছে, চাকা যেমনি ঘুরে, ফ্যান যেমনি করে, জিম্বা জিম্বা জিম্বা, এটা ঘুরতে পারে। সেম ভাবে এই পাশে একটা আলো রাখছি, আলোক উৎস রাখছি, এবং সেই আলোক উৎসের সাপেক্ষে আমি আমার এই কণাটার যেটা ছায়াপথ আছে না, সেটাকে রেকর্ড করার চেষ্টা করতেছি। এই পাশে একটা পর্দা টানায় দিছি, এবং পর্দার মধ্যে আমি এই গোলকটারে দেখলাম, আমি দেখলাম শুধু ছায়াটা। কি দেখতে পাবো? আমি যদি এখানে একটা লাইট সোর্স দিয়ে দেই, আলোক উৎস বা সোর্স দিয়ে দেই, তাহলে সোর্সের আলোর প্রভাবে আমি দেখতে পাবো আমার কণাটা যখন এই অবস্থানে থাকে, তখন তার ছায়াটা হচ্ছে ঠিক এই বিন্দুতে আছে। আমার কণাটা যখন একবার ঘুরে এই বিন্দু থেকে উপরের বিন্দুতে যাবে, তখন আমরা ঠিক তার ছায়াটারে দেখতে পাবো এই বিন্দুর সাপেক্ষে সে উপরে উঠে গেছে। ঠিক আছে, আমরা একটা কাজ করি, বিন্দু হইতে করি। তো এই বিন্দু এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি পজিশন। অর্থাৎ যখন আমার কণাটা এই অবস্থানে ছিল, এখানে ছিল, তখন আমরা দেখতে পাচ্ছি তার ছায়াটা হচ্ছে এতে আছে।
ধীরে 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 কণাটা ঘুরতেছে 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 সর্বোচ্চ বিন্দুতে গেছে, তখন দেখতে পাচ্ছি তার ছায়াটাও এ বিন্দু থেকে ধীরে ধীরে বিতে উঠছে। যখন দেখতে পাবো আমার এই কণাটা ঘুরতে 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 আবার ঠিক বিপরীত বিন্দুতে আসছে, তখন পুনরায় তার যে একটা ছায়া আছে সেই ছায়াটা আবার বি থেকে কোথায় নেমে আসছে, এতে নেমে আসছে। ধীরে ধীরে যদি আমি আমার এই কণাটাকে ঘোরাটা অব্যাহত রাখি, দেখা যাবে এটা ঘুরতে ঘুরতে যখন নিচের দিকে সর্বোচ্চ বিন্দুতে আসছে, তখন দেখতে পাবো তার ছায়াটা ধীরে ধীরে এ থেকে কোথায় নেমে আসছে, সি তে নেমে আসছে। এটা ঘুরতে ঘুরতে আবার পুনরায় আগের বিন্দুতে ফিরে আসছে, ছায়াটাও পুনরায় আগের বিন্দুতে ফিরে আসছে। অর্থাৎ আমার এই কণাটা একটা পারফেক্ট বৃত্তাকার গতি কমপ্লিট করার মাধ্যমে পারফেক্ট বৃত্ত পথে সাইকেল দিয়ে আসতে আসতে তার ছায়াটা একবার এ থেকে বিতে যায়, বি থেকে এতে আসে, এ থেকে সিতে যায়, সি থেকে এতে আসে। অর্থাৎ একটা পূর্ণ চক্রে একটা পূর্ণ চক্রে আমি আমার এই বৃত্তাকার এই সিস্টেম মতো কণাটার মধ্যে দেখতে পাচ্ছি সে একবার এ হতে বি তে গেছে, বি হতে এ তে ফিরে আসছে, আবার এ হতে সি তে গেছে, সি হতে সে এ তে ফিরে আসছে। অর্থাৎ সে টোটাল 4টা কর্মকাণ্ড ঘটে ফেলছে। অর্থাৎ আমি এখানে এই আলোক উৎসের সাপেক্ষে এই বস্তুর বৃত্তাকার গতিপথের যে একটা ছায়াপথ আছে তার ছায়াটা, যদিও বস্তুটা বৃত্তাকার বৃত্তপথে অরবিটিং করতেছে, বৃত্তপথে আবর্তনরত অবস্থায় আছে, বাট আমি তার ছায়াটাকে একটা নির্দিষ্ট সরল রৈখিক পথে আমরা দেখতে পাচ্ছি সে স্পন্দিত হতে থাকতেছে, অর্থাৎ স্পন্দন সম্পাদন করতেছে। অর্থাৎ এই যে ছায়াটা এভাবে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে বি, বি থেকে সি এভাবে স্পন্দিত হচ্ছে। অর্থাৎ বৃত্তাকার গতির এই ছায়াপথটা এই কণাটার যে ভর কেন্দ্রটা আছে সেই ভর কেন্দ্র আলটিমেটলি কি করতেছে, নির্দিষ্ট সরল রেখা বরাবর সরল ছন্দিত গতি সম্পাদিত করতেছে। অর্থাৎ চাইলে আমি এই সরল ছন্দিত গতির যে কোনো কিছুকে এই বৃত্তাকার গতির সাপেক্ষে এক্সপ্লেন করতে পারি। কেমনে? একটা কণা সাম্যবিন্দুতে যাত্রা শুরু করে বা আদিবিন্দুতে যাত্রা শুরু করে সম্পূর্ণ বৃত্তপথ ঘুরা পুনরায় আগের পথে আসতে যতটুকু সময় ব্যয় করে তাকে আমরা কি বলি? তাকে বলি তার পর্যায়কাল। তাহলে একটা পূর্ণ পর্যায়কাল সম্পাদন করতে যায় অ্যাসিস্টের মতো কণা একবার এ থেকে বি তে যাচ্ছে, বি থেকে এ তে আসতেছে, এ থেকে সি তে যাচ্ছে, পুনরায় সি থেকে এ তে আসছে। অর্থাৎ সে টোটাল 4টা খণ্ডে একটা পূর্ণ পর্যায়কাল সম্পাদন করতেছে। এই সব কিছু হইতেছে টি সময়ে। তাহলে আমরা কি বলতে পারি না যে এই এসএসএম মতো কণাটা টি সময় মানে একটা পূর্ণ স্পন্দন দিতে যায়, একটা পূর্ণ চক্রে বৃত্তের কেন্দ্রে টোটাল কি পরিমাণ কোণ তৈরি করে বলতো? পুরোটা যদি সে একবার ঘুরে আসে বৃত্তের কেন্দ্রে আলটিমেটলি 2π পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করে না? তাহলে বলতে পারি একটা পূর্ণ চক্রে এসএসএম মতো কণা বৃত্তের অভ্যন্তরে 2π পরিমাণ কোণ উৎপন্ন করে। তাহলে টি সময়ে যদি টি সময়ে যদি কেন্দ্রে 2π পরিমাণ কোণ উৎপাদিত হয়, পরিমাণ কোণ উৎপন্ন হয়, তাহলে বলতো একক সময়ে বৃত্তের অভ্যন্তরে যে পরিমাণ কোণ উৎপাদিত হবে তারে আমরা বলতেছি আলটিমেটলি কি? যে পরিমাণ কোণ উৎপাদিত হইতেছে তারে আমরা বলছি আলটিমেটলি কৌণিক কম্পক। ভাই এই সোর্সটারে কোথায় নিতে পারি? আলটিমেটলি থাকুক এটা আপাতত ভিতরে। তাহলে 1 সেকেন্ড সময়ে বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করতেছে 2π/t পরিমাণ। একক সময়ে এসএসএম মতো কণা যতটুকু বৃত্তের কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে বলা হয় তার কৌণিক কম্পাঙ্ক ওমেগা। ওমেগা ইকুয়ালস টু হইতাছে আলটিমেটলি 2π/t, যেখানে টি হচ্ছে কণাটার পর্যায়কাল, এন্ড এই পর্যায়কাল নিচের থেকে পাশে নিলে 1/t পর্যায়কালের বিপরীত রাশিকে আমরা বলি কম্পাঙ্ক, অর্থাৎ 2πf। এটা হচ্ছে এসএসএম মতো কণার রৈখিক কম্পাঙ্ক এবং কৌণিক কম্পাঙ্কের মাঝখানে সম্পর্ক। কৌণিক কম্পাঙ্কের রাশিমালা, কৌণিক কম্পাঙ্কের রাশিমালা এন্ড কৌণিক কম্পাঙ্কের যে একক থাকে সেটা হচ্ছে আলটিমেটলি কি রে ভাইয়া? উপরে হচ্ছে কোণ রেডিয়ান, নিচে হচ্ছে সময় রেডিয়ান পার সেকেন্ড। মনে রাখবি যদি বলা হয় কোন অ্যাসিডের মতো কণার কৌণিক কম্পাঙ্ক 5 রেডিয়ান পার সেকেন্ড বলতে কি বোঝায় এবং 5 হার্টজ বলতে কি বোঝায়? 5 হার্টজ হচ্ছে রৈখিক কম্পাঙ্ক, মানে কণাটি প্রতি সেকেন্ডে 5 বার কম্পিত হয়, 5 বার আন্দোলিত হয়। আর যদি বলা হয় 5 রেডিয়ান পার সেকেন্ড, বোঝা হবে কণাটি প্রতি সেকেন্ডে বৃত্তের কেন্দ্রে
5 রেডিয়ান পরিমাণ কোণ উৎপন্ন করে, বা 5 রেডিয়ান পরিমাণ কোণ উৎপন্ন করে, এরকম এমন ভাবে আবর্তিত হয় যেন প্রতি সেকেন্ডে 5 রেডিয়ান পরিমাণ কোণ সৃষ্টি হচ্ছে। ওকে, এই জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় এক্সপ্লেন করার চেষ্টা করবা। ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই 2 পাই এফ। ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসটারে এই বেকা থাকুক, বোকা ভাই, এই সোর্সটারে একটু সরায় নিয়ে এনে দিতে পারি। ওকে, এটা কালারটা একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তাহলে বলো তো ভাইয়া, সে একটা পূর্ণ পর্যায়কাল সময়ে কতবার সর্বোচ্চ বিন্দুতে গেছে? একবার সর্বোচ্চ বিন্দু যায়, সাম্য বিন্দুতে আসে, আরেকবার বিপরীত সর্বোচ্চ বিন্দু যায়, আবার সাম্য বিন্দুতে আসে। অর্থাৎ সেটা টোটাল পর্যায়কালের 1/4 সময়ে একবার এ থেকে বিতে যেতে কতটুকু সময় লাগে? সাম্য বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দু যেতে কতটুকু সময় নেয়? পর্যায়কালের 1/4 সময়। অর্থাৎ একটা পর্যায়কাল টোটাল 4টা ভাগে ভাগ করলে একটা এসএসএম গতিকে কি করা যায়? এক্সপ্লেন করা যায়। সে কি করে? সাম্য বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুতে যায় t/4 সময়ে, আবার t/4 সময়ে সে সর্বোচ্চ বিন্দু থেকে সাম্য বিন্দুতে ফিরে আসে, আবার সে সাম্য বিন্দু থেকে বিপরীত সর্বোচ্চ বিন্দুতে যায় আরেকটা t/4 সময়ে, আরেকটা t/4 সময় আলটিমেটলি সে কি করে? আবার সাম্য বিন্দুতে ফিরে আসে। অর্থাৎ টোটাল 4টা t/4 বা টোটাল t সময়ে সে একটা পূর্ণ স্পন্দন সম্পাদিত করে। তাহলে যদি বলা হয় এসএসএম মতো কণা সাম্য বিন্দু হতে সাম্য বিন্দু হতে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে কতটুকু সময় নেয়, সেটা হচ্ছে t/4 সময়। সাম্য হতে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর সময়, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে সময় নেয় t/4 পরিমাণ সময় নেয়া সে সাম্য হতে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়। ঠিক আছে, তোমাকে যদি এরকম একটা ম্যাথ দিয়ে দেয়, লাইক ধরো এরকম একটা যদি কোশ্চেন দিয়ে দেয় যে x ইজ ইকুয়াল টু 0.6 সাইন ওমেগা টি, বা ওমেগা না দিয়ে যদি বলে যে 8 পাই টি, তো সেই অ্যাসিস্টের মতো করার জন্য তুমি কিভাবে, মানে সে সাম্য বিন্দু হতে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর সময়টা বের করো। তুমি তাকে কম্পেয়ার করবা x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি এর সাথে, a sin ওমেগা টি এর সাথে, এবং যদি কম্পেয়ার করে দেখো এখানে টি এর সবটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক ওমেগা, ইকুয়ালস টু হচ্ছে 8 পাই, ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি, ইকুয়ালস টু হচ্ছে 8 পাই। তাহলে আমরা যদি টি ইকুয়ালস টু বের করি 1/4 সেকেন্ড, কাটাকাটি করে দিলে 1/4 সেকেন্ড, তাহলে তার পর্যায়কাল হচ্ছে 1/4 সেকেন্ড। তাহলে বলতো সাম্য হতে সর্বোচ্চ পৌঁছায় কবে? সাম্য হতে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাইতে টি সময় লাগে নাকি t/4 সময় লাগে? t/4 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ 1/16 সেকেন্ড লাগে। ওকে, এটা হচ্ছে একটা এক্সাম্পল যে কণাটি কত সময়ে কত সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে সাম্য হতে সাম্য হতে সাম্য বিন্দুতে সর্বোচ্চ সময়। ওকে, তো এরকম এমসিকিউ আসে, এমসিকিউ তে ডিরেক্ট ভুল করিও না, সাম্য বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর সময়টা কিন্তু আলটিমেটলি চেঞ্জ হবে। ওকে, ঠিক আছে। এবার যদি আমরা একটু অ্যানালাইসিস করতে চাই যে একটা অ্যাসিস্টের মতো কণার জন্য কিভাবে কিভাবে তার পর্যায়কাল পরিবর্তিত হয়, এই পর্যায়কালের যেটা রাশিমালা আছে মনে আছে নি? আমরা যে পড়ছি কোনটা এসএচএম মতো কণার জন্য, এসএচএম মতো কণার জন্য আমরা জানি যে কে ইজ ইকুয়াল টু কি হয়? এসএচএম এর পর্যায়কাল। পর্যায়কাল কিভাবে পরিবর্তিত হয় বলতো ভাইয়া? এসএচএম মতো কণার জন্য আমরা জানি কে ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কয়ার, আমরা শিখছিলাম ত্বরণের রাশিমালা থেকে, যেখানে ওমেগা স্কয়ার ছিল কৌণিক কম্পাঙ্কের বর্গ। তাহলে এখানে এই ওমেগাটা যদি একপাশে রাখি, তাহলে ওমেগা ইকুয়াল টু হয়েছে আলটিমেটলি রুট ওভার কে বাই এম। খুব সুন্দর মতো আনছি, আমরা মাত্রই শিখছি ওমেগা মানে কি রে ভাইয়া? কৌণিক কম্পাঙ্ক মানে 2 পাই বাই পর্যায়কাল টি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার কে বাই এম। এখানে পর্যায়কাল টি ইকুয়াল টু থাকতেছে 2 পাই রুট ওভার এম বাই কে। এটা হইতেছে আলটিমেটলি এসএচএম এর পর্যায়কালের রাশিমালা। কোনটা এসএচএম মতো পার্টিকেলের পর্যায়কালের রাশিমালা হচ্ছে এটা, যেখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এম হচ্ছে স্প্রিং এর ভর, এটা হচ্ছে এসএস এর মতো কণার পর্যায়কালের রাশিমালা। পর্যায়কালের রাশিমালা খুবই জরুরি একটা ইনফরমেশন। বলা যেতে পারে একটা 2 কেজি ভর বিশিষ্ট স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মান 500 নিউটন পার মিটার, তার পর্যায়কালের মান কত? সেক্ষেত্রে আমরা তার কি বের করতে হবে? তার আলটিমেটলি আমাকে
বের করতে হবে। যেমন আমার এখানে যেটা ইয়া আছে, যে আমার যে স্প্রিংটা ছিল এখানে, রিসেট করি। আমার স্প্রিং ধ্রুবক ছিল, কে এর মান ছিল 80। ঠিক আছে, তাহলে এই স্প্রিংটার ভর ছিল কত? 10 কেজি। 10 কেজির মধ্যে ভর আছে ব্লকের মধ্যে। তাহলে আলটিমেটলি আমি যদি চিন্তা করে দেখি, তার পর্যায়কাল টি কষ্ট হইতেছে 2 পাই রুট ওভার, ভরের মান হচ্ছে টোটাল 10 কেজি, কে হচ্ছে 80। এখানে কাজ করলে আমি ধরো 1/8, 2 পাই রুট ওভার 1/√8, √8 রাখা যেই কথা, 2 পাই ইন্টু 1/2 √2 রাখতে পারি। 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পাই/√2 হচ্ছে আলটিমেটলি এখানে কি আমার পর্যায়কাল। পাই এর মান 3.14, 3.14 কে √2 দ্বারা ভাগ করলে সংখ্যাটা, √2 মানে 1.41, সংখ্যাটা বেসিক্যালি 1 পয়েন্ট সামথিং এর কাছে আসবে। অর্থাৎ এই স্প্রিংটা একটা সর্বোচ্চ বিন্দু থেকে আরেকবার ঘুরে সর্বোচ্চ বিন্দুতে আসতে টোটাল 1.5 সেকেন্ডের বেশি সময় নেয় না। আমরা যদি এটা রান করি, বেসিক্যালি এরকম কিছু একটা দেখতে পাবো যে এরকমই আসলেই, যে সে টোটাল 1.5 সেকেন্ডের বেশি সময় নিচ্ছে না সর্বোচ্চ বিন্দুতে ফিরে আসতে। যদি আমি এখানে অ্যানিমেশন স্পিডটা একটু ছোট করে দিচ্ছি, আমি চাইলে একটু বড় করতে পারি, এবার দেখবি পারফেক্ট টাইম। টোটাল 2 সেকেন্ডের একটু কম সময় নিচ্ছে সেই টোটাল সাম্যবিন্দু থেকে সর্বোচ্চ একটা সর্বোচ্চ থেকে একটা সর্বোচ্চ ফিরে আসতে। ঠিক আছে না ভাইয়া? তাহলে এই ছিল আলটিমেটলি অ্যাসিস্টেন্ট মতো পর্যায়কালের রাশিমালা। আমরা তার পর্যায়কালের রাশিমালাটারে চাইলে আরেকটু এক্সপ্লেন করতে পারি। তো দেখো, অ্যাসিস্টেন্ট মতো কণার ক্ষেত্রে ওকে, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার m/k। আচ্ছা, এখানে একটা এমসিকিউ হয়, সিস্টেমগত কণার দোলনকাল তার বল ধ্রুবকের কিরূপ হারে পরিবর্তিত হয়। সিস্টেমগত কণার দোলনকাল তার বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। ওকে, এটা এমসিকিউ কুমিল্লা বোর্ড, যে দোলনকাল বল ধ্রুবকের বর্গমূলের বর্গমূলের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। মানে কি রে? কোন একটা অ্যাসিস্টেন্ট কণার জন্য বল ধ্রুবকের মান যত বেশি, তার দোলনকালের মান তত কম। বল ধ্রুবকের মান যত কম, দোলনকালের মান তত বেশি। অর্থাৎ বল ধ্রুবকের মান বেশি হলে দোলনকাল কমে যেতেছে, অর্থাৎ সে দোলনকালের মান কমে যেতেছে, অর্থাৎ সে ফাস্ট ফাস্ট মুভ করতেছে। মনে করো আগে দোলনকাল ছিল 4 সেকেন্ড, সে 4 সেকেন্ডে একটা দোল দিত। এখন দোলনকালের মান হয়ে গেছে 1 সেকেন্ড, অর্থাৎ সে এবার 1 সেকেন্ডে একটা দোল দিচ্ছে। অর্থাৎ আগের তুলনায় এবার কি কম সময় দোল দিচ্ছে না। দোলনকাল কমে কমে গেলে স্প্রিং ফাস্ট মুভ করা শুরু করে দেয়। দোলনকালের মান বেড়ে গেলে, অর্থাৎ স্প্রিং ধ্রুবকের মান যদি কমে যায়, কে এর মান যদি কমে যায়, সেক্ষেত্রে দোলনকালের মান বাইরে যাইতেছে। সেক্ষেত্রে স্প্রিংটা কি করে? স্লোলি স্লোলি মুভ করে, অর্থাৎ স্প্রিং মনে হয় ঝিমায়। স্প্রিং ধ্রুবকের মান কমে গেলে দোলনকালের মান বাইরে যায়, স্প্রিং কি হয়? ঝিমায়, অলস। তোমরা যেমন এখন পড়ালেখা করতেছো না, আস্তে আস্তে পড়ছি পর্ব। দোলনকালের মান, স্প্রিং ধ্রুবকের মান যদি কে এর মান কমাইলে একরকম, কে এর মান বাড়াইলে অন্যরকম। কে এর মান বাড়াইলে কি হয়? দোলনকালের মান কমে যায়, সেক্ষেত্রে স্প্রিং ফাস্ট ফরওয়ার্ড করে। তোমরা পরীক্ষার আগে যেমনি পড়ো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি স্প্রিংটা সেটাই করে। এই জিনিসটা বোঝার জন্য চাইলে আমরা এভাবে চিন্তা করতে পারি, দেখ ভাইয়া, এখানে আমাদের কাছে স্প্রিং ধ্রুবকের মান ছিল 80। আমরা যদি এটা 80 অবস্থানে রাইখা একবার মুভ করি, দেখবি যে বর্তমানে সে যেই স্পিডে মুভ করতেছে, আমি করব কি, তার কে মানে এই স্প্রিং ধ্রুবকের মানটাকে 80 থেকে একটু পরিবর্তন করে দিতে পারি চাইলে। ধর আমরা চাইলে মোস্ট প্রবাবলি এদিকে আমরা চাইলে এটা 10 করতে পারবো। 20 নিচে করা যাবে না। স্প্রিং ধ্রুবকের মান কমাইছি, কে এর মান কমাইলে টি এর মান কি হবে? বাড়বে না। তো দোলনকালের মান বাইরে যাবে, স্প্রিংটা কি হবে? ধীরে ধীরে মুভ করা উচিত। দেখো আস্তে আস্তে স্প্রিংটাকে আগের তুলনায় ধীরে ধীরে মুভ করতেছে না। আগে আমার স্প্রিংটা যতটা তাড়াতাড়ি মুভ করতো, শিফট হইতো, এখন কি তার থেকে ধীরে ধীরে স্লো হইতেছে না? এটাই তো হচ্ছে। কে এর মানটা কমায় দিছি, যার কারণে টি এর মানটা বাইরে গেছে, এবং আলটিমেটলি স্প্রিংটা পূর্বের তুলনায় কি করতেছে? আস্তে আস্তে মুভ করতেছে। কাইন্ড অফ এখনকার সময়ের মতো আস্তে আস্তে চলতেছে। অর্থাৎ মনে রাখবো, কোনটা স্প্রিং এর দোলনকাল তার স্প্রিং ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। এই ছিল এসএসএম মূলত কণার জন্য টুকিটাকি কিছু কথাবার্তা। এইবার আমাদের এসএসএম মূলত কণার শক্তি নিয়ে আলোচনা করতে হয়। শক্তির আন্ডারে যা জিনিসপাতি আসছে সেগুলো একটু বুঝতে হবে। আমরা আমাদের এই স্লাইডে দেখতে পাচ্ছিলাম যে একটা এসএসএম মূলত কণার সরণের বিভিন্ন অবস্থানে বেগের মান ভিন্ন ভিন্ন হয়ে থাকে। দেখা যাচ্ছে এসএসএম মূলত কণার সাম্য অবস্থানে বেগের মান সর্বোচ্চ ছিল, এবং যেখানে বেগের মান সর্বোচ্চ থাকে সেখানে গতিশক্তির মান সর্বোচ্চ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ সেখানে ভি ম্যাক্স হবে
ই কে ম্যাক্স হবে। যেখানে গতিশক্তির মান সর্বোচ্চ হওয়ার কথা সেখানে বিভব শক্তির মান কি হওয়া উচিত? সর্বনিম্ন বা শূন্য হওয়া উচিত। কিন্তু এসএসএম-মত কণার সরণের সাথে বেগ ত্বরণের সম্পর্ক আমরা বের করতে পারছি। আমরা এখন দেখব এসএসএম-মত কণার সরণের সাথে কিভাবে গতিশক্তি এবং বিভব শক্তি পরিবর্তিত হয়। তো বেসিক্যালি আমাদের এই টপিকটা হচ্ছে এসএসএম-মত কণার শক্তি। এসএইচএম এর শক্তি সম্পর্কে জানতে চাচ্ছি। দেখো শক্তির তো অনেকগুলো রূপ থাকে। আমরা বেসিক্যালি যান্ত্রিক শক্তি মানে গতিশক্তি ও বিভব শক্তি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো এসএস এর মতো কণার ভর যদি হয় m, কোনটা স্প্রিং এর যদি ভর হয় m এবং স্প্রিং এর ব্যাগ যদি হয় v, তাহলে বেসিক্যালি তার গতিশক্তি বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি গতিশক্তি মানে হইতেছে আলটিমেটলি ই কে ইকুয়ালস টু স্প্রিং এর ভর হচ্ছে m, ব্যাগ হচ্ছে v, তাহলে হাফ m v স্কয়ার। ঠিক আছে ভাইয়া? তো স্প্রিং এর ভর থাকুক, আমরা মাত্রই দেখছি যে এসএস এর মতো কণার জন্য তার ব্যাগের রাশিমালা হচ্ছে এইটা, এটা হচ্ছে তার ব্যাগের রাশিমালা ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে আমরা যে কাজটা করি যে ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার যদি বসায় দিতে পারি, আলটিমেটলি যাইয়া v স্কয়ারের জায়গায় হাফ ইনটু m ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার এই পাশে থাকুক হোল স্কয়ার। তাহলে আমরা এসএস এর মতো করার জন্য গতিশক্তির রাশিমালা পাচ্ছি হাফ m ওমেগা স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার। আমরা খুব একটা ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট পড়ছিলাম যে কোনোটা স্প্রিং এর ভর যদি হয়ে থাকে m, স্প্রিং ধ্রুবক হয়ে যদি থাকে k, ইকুয়ালস টু এটা আমরা প্রকাশ করছিলাম ওমেগা স্কয়ার দ্বারা, এবং আমি দেখাইছিলাম কেন k বাই m ইকুয়ালস টু ওমেগা স্কয়ার হচ্ছে, কেন আমার ওমেগা না হয় ওমেগা কিউব না হয় ওমেগা স্কয়ার কেন হয়েছে আমরা দেখছিলাম ত্বরণের ইকুয়েশন থেকে। তাহলে ভাই আমরা বলতে পারি না k ইকুয়ালস টু হইতেছে আমার এক্ষেত্রে m ওমেগা স্কয়ার। ওকে, ফর্মুলা অনুসারে বলা যেতে পারে। তাহলে হাফের সাথে এখানে হাফের সাথে যেটা আছে এই অংশটারে আমরা চাইলে একটু আলাদা করে নিতে পারি। And এই জিনিসটাকে আমরা পুরোটারে লক করে এক পাশে রেখে দিলাম। তো আমরা যদি এই জিনিসটা বসায় দেই তাহলে আমার গতিশক্তির রাশিমালা হইতেছে হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা এসএসএম মতো কণার গতিশক্তির রাশিমালা ই কে ইকুয়ালস টু এসএসএম মতো কণার গতিশক্তি ইকুয়ালস টু হইতেছে হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ওকে ভাইয়া, তো এটার একটু ফরম্যাট বানিয়ে আমরা এটা বক্স করে দিতে পারি। এটা হচ্ছে এসএসএম এর গতিশক্তির রাশিমালা, গতিশক্তির রাশিমালা। তাহলে বলো তো গতিশক্তি কিভাবে সরণের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে? ওকে, আমরা দেখছিলাম ঠিক মধ্য অবস্থানে এক্স এর মতো কণার ঠিক মধ্য অবস্থানে x ইজ ইকুয়াল টু 0 অবস্থানে v এর মান কি থাকে? ম্যাক্সিমাম থাকে। সেখানে গতিশক্তি সর্বোচ্চ হওয়ার কথা এবং আসলে সেটা হচ্ছে x এর মান 0 বসায় দিলে সেক্ষেত্রে গতিশক্তির মান হয়ে যাচ্ছে e k ইকুয়ালস টু হাফ k a স্কয়ার। অর্থাৎ সেক্ষেত্রে আমার গতিশক্তির মানটা কি হচ্ছে? সর্বোচ্চ হচ্ছে, ম্যাক্সিমাম হয়ে যেতেছে আলটিমেট। ওকে, এবং x ইজ ইকুয়াল টু সর্বোচ্চ, অর্থাৎ x এর মান যখন আমরা দেখতে পাইতেছিলাম আলটিমেটলি x ইজ ইকুয়াল টু যখন আমার প্লাস a হইতেছে ধনাত্মক বিস্তার, সেক্ষেত্রে ব্যাগের মান কত হয়ে গেছে? শূন্য। এবং সেক্ষেত্রে আসলে দেখি মূল সমীকরণে x এর মান যদি a বসায় দিই তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গতিশক্তির মানও কত আসতেছে? আলটিমেটলি শূন্য আসতেছে। অর্থাৎ যে সকল বিদ্যুতে বেগের মান সর্বোচ্চ সেই সকল বিদ্যুতে গতিশক্তির মান সর্বোচ্চ, যে সকল বিদ্যুতে বেগের মান শূন্য সেই সকল বিদ্যুতে গতিশক্তির মান শূন্য। ওকে, সাম্য বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে। ওকে, এই বুঝতেই পারতেছো যে ভাইয়া বিপরীত সর্বোচ্চ বিন্দু x ইকুয়াল টু মাইনাস a, তো আমার v ইকুয়াল টু 0 ছিল, তো সেক্ষেত্রে এখানেও e এর মান কত হচ্ছে? আলটিমেটলি 0ই হবে। এসএস এর মতো কণার গতিশক্তিটার পাশাপাশি এসএস এর মতো কণার বিভব শক্তি সম্পর্কে জানতে হয়, পটেনশিয়াল এনার্জি নিয়ে আমাদের কথাবার্তা বলতে হয়। যদি আমরা তার বিভব শক্তি নিয়ে জানতে চাই, বিভব শক্তি নিয়ে কথা বলতে গেলে দেখেন ভাইয়া, বিভব শক্তি হচ্ছে মূলত দুই ধরনের বিভব শক্তি আমরা আমাদের প্রকৃতি জগতে দেখতে পাই। তোমরা জানো কিনা জানি না, আমি একটু বলি সিম্পল করে। সেটা হচ্ছে বিভব শক্তি হচ্ছে মূলত দুই প্রকার। আমরা সব সময় মনে করি এই বিভব শক্তি হচ্ছে একটাই, সেটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হলে যে পরিমাণ শক্তি জমা হয় সেটাকে আমরা বিভব শক্তি হিসেবে চিনে থাকি। অ্যাকচুয়ালি না, বিভব বিভব শক্তি দুইটা পোর্শনের, একটা হচ্ছে অবিকর্ষীয় বিভব শক্তি আর একটা হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি। মনে রাখবা, অবিকর্ষীয় বিভব শক্তি হইতেছে আলটিমেটলি আমরা জানি বিভব শক্তি সঞ্চালিত হয় কিভাবে। অবিকর্ষীয় বিভব শক্তি হচ্ছে অবিকর্ষীয় বিভব শক্তি হচ্ছে অবিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ দ্বারা, অর্থাৎ অবিকর্ষ বলের প্রভাবে কৃত কাজ হলে সেই কাজের প্রভাবে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয় তাকে আমরা বলি অবিকর্ষীয় বিভব শক্তি। লাইক একটা বস্তু হাতের তালু থেকে তুমি নির্দিষ্ট উচ্চতায় উপরে তুললা, এখন এই বস্তুটার মাটি থেকে উপরে তোলার জন্য তুমি অভিকর্ষ বল দ্বারা কাজ করছো, দ্যাটস ওয়াই বস্তুর মধ্যে শক্তি জমা হয়েছে। এটা হচ্ছে এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে সে নির্দিষ্ট বিভব শক্তি থেকে ধীরে 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 গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে। পড়ছি না, কোন একটা বস্তু, কোন একটা পানির ট্যাঙ্কে পানি উত্তোলন করে রাখছো, তাহলে পানিগুলোর মধ্যে সঞ্চিত শক্তিটা কি বলি? বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি, যে শক্তি জমা থাকে। পাশাপাশি বিভব শক্তির আরেকটা রূপ হইতেছে আলটিমেটলি স্থিতিস্থাপক বিভব শক্তি। স্থিতিস্থাপক বিভব শক্তি।
মনে রাখবা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি আর কি। কোন একটা বস্তুকে স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে যদি তুমি তার প্রতি কাজ করো, তাহলে সেক্ষেত্রে যে বিভব শক্তিটা থাকে সেটা আমরা বলি স্থিতিস্থাপক বিভব শক্তি। তোমার হাতে একটা স্প্রিং আছে, তুমি তাকে টানতেছো, তুমি যে তাকে টানার জন্য যে পরিমাণ কাজ করতেছো, তাকে প্রসারিত করতে যে পরিমাণ কাজটা হইতেছে, আলটিমেটলি এখানে তুমি স্প্রিং বল দ্বারা কাজ করতেছো। স্প্রিং বল এক ধরনের স্থিতিস্থাপক বল, এক ধরনের ইলাস্টিক ফোর্স। এই স্প্রিং বল দ্বারা যে কাজটা হচ্ছে এটা হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। দ্যাটস স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তিটা হচ্ছে আলটিমেটলি স্থিতিস্থাপক বিভব শক্তি। তাহলে এতটুকু আলোচনাতে এতটুকু ক্লিয়ার যে বিভব শক্তি নির্ণয় করার জন্য আলটিমেটলি আমাকে কাজের রাশিমালা বের করতে হবে, টোটাল ওয়ার্ক বের করতে হবে। সেটা যদি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করতে চাই, অভিকর্ষ বিভব শক্তির ক্ষেত্রে স্প্রিং বল দ্বারা কৃত কাজ বের করতে হবে, স্প্রিং বা সেক্ষেত্রে স্প্রিং বল বা স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ বের করতে হবে স্থিতিস্থাপক বিভব শক্তি নির্ণয় করতে। তো আমরা যদি যেহেতু স্প্রিং নিয়ে আলোচনা করতেছি, তাহলে স্প্রিং এর বিভব শক্তি বের করার জন্য আমাকে হিসাব করতে হবে একটা স্প্রিং কে নির্ধারিত পরিমাণ প্রসারিত করতে ঠিক কি পরিমাণ কাজ সংঘটিত হচ্ছে। স্প্রিং বল দ্বারা কাজের পরিমাণ যদি বের করতে পারি, তাহলে আমরা খুব সহজেই স্প্রিং এর জন্য বিভব শক্তির পরিমাণটা বের করতে পারবো। অর্থাৎ স্প্রিং এর বিভব শক্তির রাশিমালা খুঁজতে যাচ্ছি, এতক্ষণ এত কথা বিভব শক্তিকে নিয়ে। তাহলে ভাইয়ার একটা কথার উত্তর করেন তো। বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি একটা স্প্রিং, ওকে। আমরা তো জানি কৃতকাজ মানে বল এবং সরণের প্রভাবে যে পরিমাণ, বল এবং সরণের প্রভাবে বলের দিকে বস্তু সরণ ঘটলে তাকে কাজ বলে। খুব বেসিক আইডিয়া, রাইট? বাট আলটিমেটলি কাজ কিন্তু এতটা সহজ না, কাজ জিনিসটা একটু ডিফিকাল্ট আছে। মনে করো কোন একটা দৃঢ় অবলম্বনের সাপেক্ষে তুমি একটা স্প্রিং কে ঝুলাই দিছো, এই যে একটা স্প্রিং ঝুলন্ত অবস্থায় আছে। কি স্প্রিং আছেন স্যার, সুন্দর হয় নাই তো। এই যে একটা স্প্রিং আছে, এই যে স্প্রিংটা, এখন তো সুন্দর হইলো না, কালার চেঞ্জ করলে হয়তো বা সুন্দর হয়ে যেতে পারে। ধরো এটা হচ্ছে এরকম, ওকে। এবার এই যে স্প্রিংটা বর্তমানে যে অবস্থায় আছে, এটা হচ্ছে x ইকুয়াল টু 0 অবস্থান, এটা আমরা বলি তার সাম্য অবস্থান। স্প্রিংটাকে টেনে সাম্য অবস্থানের সাপেক্ষে কিছু পরিমাণ যদি প্রসারিত করো, x ইকুয়াল টু 0 অবস্থান না বইলা আমি চাইতেছি বলতে এটা হচ্ছে তার আদি অবস্থান, x ইকুয়াল টু i অবস্থান। ভাইয়া ঠিক আছে, জানি তোমরা সিম্পলিসিটির জন্য x ইকুয়াল টু 0 ধরে থাকো, আমি বোঝানোর জন্য x ইকুয়াল টু i অর্থাৎ ইনিশিয়াল পজিশন, আদি অবস্থান বলতেছি। স্প্রিংটাকে যদি এবার প্রসারিত করা হয় তার অবস্থানের সাপেক্ষে, ধরো প্রসারিত করতেছি, কতটুকু পরিমাণ প্রসারিত করছি, ধরেন তার প্রসারিত করে x ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু i থেকে তাকে আমি x ইকুয়াল টু f অবস্থানে নিয়ে আসছি। তাহলে স্প্রিং এর মধ্যে যতটুকু পরিমাণ প্রসারণটা ঘটছে এই স্প্রিংটার, এই প্রসারণের কারণে স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে এখানে কিছু পরিমাণে কাজ সংঘটিত হয়েছে না, x পরিমাণ প্রসারিত হয়েছে। এই যে স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ সংঘটিত হয়েছে, এটাকে আমরা বলতেছি আলটিমেটলি স্থিতিস্থাপক কি কাজ সঙ্গে যেটা বলি স্থিতিস্থাপক বিভব শক্তি বা সঞ্চিত শক্তি। তাহলে নিচের দিকে তার বল প্রয়োগ করা হচ্ছে, এখানে সরণের ডিরেকশন কোনটা, নিচের দিকে। স্থিতিস্থাপক বল প্রযুক্ত হচ্ছে কোন দিকে, উপরের দিকে, এফ। একটা একটার অপোজিট, তাহলে এটা নেগেটিভ ওয়ার্কের উদাহরণ। ঠিক আছে, আমি যে কাজ করে ফেলি, আমরা জানি কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে বল এফ এস কস থিটা। এই সূত্র বসানো যাবে না ভাইয়া, কারণ তুমি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা পড়তেছো, এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। স্প্রিং এর বেলা একটু চিন্তা করে দেখো তো, স্প্রিং কি ধরনের কাজ করে। স্প্রিং এর ক্ষেত্রে যে স্প্রিং বল এফ ইজ ইকুয়াল টু কি ছিল, মাইনাস কে স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্স তার স্বর্ণের উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ কোন একটা স্প্রিং এর যত বেশি প্রসারণ করবেন, তত বেশি পরিমাণে স্প্রিং ফোর্স তার মধ্যে জেনারেট হবে, তত বেশি পরিমাণে স্প্রিং বল তার মধ্যে উৎপন্ন হবে। অর্থাৎ স্প্রিং এর উপর যে বলটা থাকে সেটা কখনোই ধ্রুব বল না, এটা স্বরণের সাথে সাথে পরিবর্তিত হওয়া বল, বা এটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করার জন্য আমাদেরকে সমাকলনে আশ্রয় নিতে হয়। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে এই যে কাজের রাশিমালাটা হবে, এটা কখনো এফ এস কস থিটা না, বরং ইন্টিগ্রেশন এফ ডি এস। কিন্তু সরণটাকে আমরা এক্স দ্বারা বোঝাচ্ছি, তাই আমি বলবো ইন্টিগ্রেশন অফ এফ ডি এক্স। এখানে বল এবং সরণ পরস্পরের বিপরীত মুখে, এটা নেগেটিভ ওয়ার্ক, দ্যাটস ওয়াই সামনেটা মাইনাস দিয়ে দিছি। নেগেটিভ ওয়ার্ক যেহেতু, তাহলে বুঝো ভাইয়া এখানে বলের মান কত রে, বলের মান হচ্ছে F ইজ ইকুয়াল টু যে মাইনাস কে এক্স, তাহলে মাইনাস থাকুক ইন্টিগ্রেশন অফ মাইনাস কে এক্স ইন্টু ডিএক্স। মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে একটু বুঝো, এখানে আহ সমাকলনের লিমিট শুরু কোথায়, আদিতে ছিল 0 অবস্থানে বা এক্স ইজ ইকুয়াল টু আই অবস্থানে, পরবর্তীতে আসছে এক্স অবস্থানে বা এক্স ইজ ইকুয়াল টু এফ অবস্থানে। তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু আই থেকে এক্স ইজ ইকুয়াল টু এফ পর্যন্ত আমাদের সমাকলনটা হবে। আমি ইচ্ছা করে আই এবং এফ রাখতেছি, কারণ কিছু কিছু পরীক্ষায়, ভর্তি পরীক্ষার মতো কোশ্চেন গুলাতে আমাদেরকে আই এবং এফ এর সাপেক্ষে হিসাবগুলো করতে বলা হয়। দ্যাটস ওয়াই আমি আই এবং এফ রাখতেছি আলাদা করে। তাহলে ভাইয়া শোনো, এখানে যদি আমরা ম্যাথটা করতে যাই, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ হচ্ছে, তাহলে কে একটা কনস্ট্যান্ট, স্প্রিং ধ্রুবক, ইন্টিগ্রেশন অফ এক্স
ডিএক্স। আমরা তো জানি সমাকলনের একটা ফর্মুলা আছে না, ইন্টিগ্রেশন অফ এক্স পাওয়ার এন ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। বাট এটা হচ্ছে অনির্দিষ্ট যৌগজ, আর যদি নির্দিষ্ট যৌগজ হয় তাহলে প্লাস সিটা হবে না। আমার এখানে সমাকলনের লিমিট হইতেছে এক্স ইজ ইকুয়াল টু আই থেকে এক্স ইজ ইকুয়াল টু এফ পর্যন্ত। তো সমাকলন করলে আমরা আলটিমেটলি পাবো এক্স স্কোয়ার বাই টু, লিমিট হচ্ছে এক্স আই থেকে আদি অবস্থান থেকে এক্স এফ শেষ অবস্থান পর্যন্ত। তার মধ্যে এখানে মান বসায় দেই, এখানে স্প্রিং বল দ্বারা কৃত কাজের পরিমাণ হইতেছে W ইকুয়ালস টু হাফ কে এক্স এফ স্কয়ার মাইনাস এক্স আই স্কয়ার। একটা স্প্রিং বল দ্বারা যে পরিমাণ কাজ সংগঠিত, স্প্রিং কে এক্স পরিমাণ প্রসারিত করতে যাওয়া স্প্রিং বল দ্বারা কৃত কাজটাই এই স্প্রিংটার মধ্যে মূলত সঞ্চিত বিভব শক্তি আকারে জমা আছে। অর্থাৎ স্প্রিং এর মধ্যে সঞ্চিত বিভব শক্তি স্প্রিং বল দ্বারা কৃত কাজের সমান। তাহলে আমি এখানে বলতে পারি এই কাজটাই মূলত সঞ্চিত শক্তি আকারে জমা থাকে। সঞ্চিত থাকে কি আকারে রে ভাইয়া? বিভব শক্তি আকারে। বিভব শক্তি আকারে এটা কি থাকে? স্টোর থাকে। তাহলে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি ইপি বা ইউ ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স এফ স্কয়ার মাইনাস এক্স আই স্কয়ার। আমরা চাইলে বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করতে পারতাম, বাট স্প্রিং এর চ্যাপ্টারে বিভিন্ন জায়গায় আমরা বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করে থাকি। আলটিমেটলি জিনিস একই, চলকের কাছে আটকানো যাবে না। এটা হচ্ছে স্প্রিং এর বিভব শক্তির রাশিমালা। স্প্রিং এর বিভব শক্তি রাশিমালা খুবই বিদঘটে লাগতেছে, রাইট? যে ভাই এক্স এফ স্কয়ার এক্স আই স্কয়ার কেন এরকম? তোমরা যদি বিদঘটে পজিশন থেকে না করতে চাও, তোমরা চাইলে এখানে কিছুটা আহ সহজ করে ফেলতে পারো বিষয়টাকে। আদি অবস্থানে স্প্রিংটা কোথা থেকে যাত্রা শুরু করছে? সাম্য বিন্দুতে যাত্রা শুরু করছে না? তাহলে সাম্য বিন্দুতে এক্স আই এর মান কত হয়ে যায়? 0। এক্স এফ এর মান কত হয়ে যায়? এক্স, কারণ এক্স পরিমাণ প্রসারণ হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমার সংযোগ শক্তি ইউ ইকুয়ালস টু দাঁড়াইতেছে হাফ কে এক্স স্কয়ার। এটা হচ্ছে শর্ট ফর্ম, বাট আমি এটাতে এনকারেজ করব না তোমাকে। কারণ স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি কখনো কখনো স্প্রিংটা সাম্যবিন্দু থেকে যাত্রা শুরু না করে এক্স ইজ ইকুয়াল টু নির্দিষ্ট একটা পজিশন থেকে আরেকটা পজিশনে নেওয়া হয়। মনে করো একটা স্প্রিং শুরু থেকেই প্রসারিত অবস্থায় ছিল, বলা হইলো একটা স্প্রিং কে সাম্যবিন্দু থেকে 5 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে, কতটুকু বিভব শক্তি জমা হবে? এক ধরনের সিনারিও। এটা বলা হলো একটা স্প্রিং কে 2 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে, তো শুরুতে স্প্রিংটা সাম্যতে ছিলই না। শুরুতে স্প্রিংটা 2 সেন্টিমিটার প্রসারিত অবস্থায় ছিল, তুমি সেটাকে টেনে আরো 3 সেন্টিমিটার মানে টোটাল 5 সেন্টিমিটার প্রসারিত করছো। তখন শুরু থেকে শেষ পর্যন্ত তো 2 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটারে তোমার কাছে দুইটা এক্স থাকবে। যারা ম্যাথ মুখস্থ করো তারা বলবো এখানে এক্স এর মান 2 আছে, এক্স এর মান 5 আছে, কোনটা নিব? বাট এখানে মুখস্থ করার কিছু নাই, কনসেপ্ট ক্লিয়ার থাকুক। যেই বিন্দুতে শুরু হচ্ছে সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আই, যেখানে শেষ হচ্ছে এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এফ। যদি সাম্য বিন্দুতে শুরু হয় তখন এক্স ইজ ইকুয়াল টু আই এর ভ্যালু কত হয়ে যাবে? 0। সেক্ষেত্রে ইকুয়েশন থাকে হাফ কে এক্স স্কয়ার এর সমান। ওকে, তাহলে আমরা যে জিনিসটা এখানে পড়ছি মাত্র যে চারটা, যে x is equal to 0 পজিশনে আমরা জানি বিভব শক্তি মানে কি পাইছি বলো আবার? বিভব শক্তি মানে পাইছি EP is equal to half k x স্কয়ার। ছোট করে লেখা রাখি, EP বা U ইকুয়ালস টু হইতাছে half k x স্কয়ার। ইন শর্ট, সাম্য বিন্দু সাপেক্ষে চিন্তা ভাবনা করলে এটা হচ্ছে বিভব শক্তি রাশিমালা। আর হচ্ছে গতি শক্তি EK ইকুয়ালস টু কি পাইছি? half k a স্কয়ার মাইনাস x স্কয়ার। ভাইয়া একটু চিন্তা করে দেখতো, যখন আমরা x is equal to a পজিশনের দিকে তাকাবো, x is equal to a পজিশন মানে সর্বোচ্চ বিস্তার পজিশন না? স্প্রিং এর জন্য তার বিভব শক্তির মান তার সরণের বর্গের সমানুপাতিক হারে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ সরণের মান যত বেশি বিভব শক্তির মান তত বেশি। তাহলে যদি আমি সর্বোচ্চ বিস্তারে থাকি, সর্বোচ্চ সরণে থাকি, তখন আমার বিভব শক্তির মানটা কি থাকা উচিত? সর্বোচ্চ থাকা উচিত না? এবং সেই সর্বোচ্চ বিভব শক্তি u is equal to হচ্ছে হাফ কে a স্কয়ার। ঠিক আছে। আবার যখন আমি x is equal to 0 পজিশনে থাকতেছি, যখন আমার সরণের মান 0, সাম্য বিন্দুতে থাকতেছি, সেই ক্ষেত্রে আমার বিভব শক্তির মান কত হওয়া উচিত? সেক্ষেত্রে আমার বিভব শক্তির মান হওয়া উচিত 0। সেটাই হচ্ছে x is equal to 0 বসায় দাও, আমরা বিভব শক্তি u equal to পাচ্ছি 0। আবার বিপরীত সর্বোচ্চ নিয়ে u equal to পাইতেছি আমরা হাফ কে a স্কয়ার। ওকে, তাহলে আলটিমেটলি আমরা সম্পর্কটা কিভাবে দেখতে পাইতেছি? কোন একটা স্প্রিং এর জন্য বা কোন একটা অ্যাসিড এর মতো কণার জন্য, স্প্রিং যেহেতু অ্যাসিড এর মতো কণাকেই রিপ্রেজেন্ট করে, কোন একটা অ্যাসিড এর মতো কণার জন্য দেখতে পাচ্ছি যে সকল বিন্দুতে গতিশক্তির মান 0, ওই সকল বিন্দুতে বিভব শক্তির মান সর্বোচ্চ। যেখানে আবার গতিশক্তির মান সর্বোচ্চ সেখানে বিভব শক্তির মান 0। আবার যেখানে গতিশক্তির মান 0 সেখানে বিভব শক্তির মান কি দেখতেছে? সর্বোচ্চ। অর্থাৎ গতিশক্তির সাথে সাথে বিভব শক্তির সম্পর্কটা ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হচ্ছে। কার্ভটা আলটিমেটলি কিরকম হয়ে যাবে? গ্রাফটা দেখতে কিরকম হবে? আলটিমেটলি গতিশক্তি এবং বিভব শক্তির গ্রাফ দেখতে আলটিমেটলি কেমন হবে? তো আমরা যদি গ্রাফের দিকে নেওয়ার আগে এখানে একটু জায়গা টাকা করা যায় কিনা সামহাউ যদি একটু কথাবার্তা বলতে চাচ্ছি। এটা স্প্রিং এর মোট শক্তি। আমরা নতুন পেজে যাওয়া যাই, কোন একটা স্প্রিং এর গতিশক্তি দেখতে পাইলাম,
বিভব শক্তি দেখতে পাইতেছি। আমি যে টোটাল এনার্জি বা মোট শক্তি দেখতে চাই, তাহলে খুব সহজ, একদম ইজিলি করতে পারি। একদম ইজিলি করতে পারি। আমরা এই জায়গাটারে, তানজিম ভাই কি কেরাসমতি কাণ্ড দেখাইতেছেন? কিছু না, একটু অপেক্ষা কর, তোদের নোট দেখতে সুবিধা সুন্দর হবে। ওকে ফাইন। এবার যদি এতটুকু অংশটা একটু টাইনা নিয়ে আসতে পারি সামহাও। ওকে, সুন্দর প্লেসড। ওকে, ডান। এই এক্স এফ ইজিক্যাল টু এক্স, এটার একটু ভিতরে ঢুকাই দিই, এন হইতাছে। তাহলে আমরা যদি লিখতে চাই কোন একটা স্প্রিং এর মোট শক্তি কত, মোট শক্তি কত, তাহলে আমরা এখানে একটু কাজ করে ফেলতে পারি। মোট শক্তি, মোট শক্তি বা টোটাল এনার্জি হইতাছে, টোটাল এনার্জি হচ্ছে তার গতিশক্তি এন্ড বিভব শক্তির সমষ্টি। ই ইকুয়ালস হইতাছে স্প্রিং এর গতিশক্তির মান নেন, বিভব শক্তির মান নেন, যোগ করে দেন। গতিশক্তির মান আমরা পিছনের থেকে পাইছিলাম, গতিশক্তির মানটা পাইছিলাম কত রে? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো গতিশক্তির মান বসায় দাও, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বিভব শক্তির মান আমরা মাত্রই পাইছি হাফ কে এক্স স্কোয়ার। এই যে হাফ কে এক্স স্কোয়ার, আমরা যদি বসাই হাফ কে এক্স স্কোয়ার, যেহেতু বিভব শক্তিটাকে আমরা ইউ দ্বারা একবার প্রকাশ করছি, তাহলে আমরা এটা ইউ দ্বারাই লিখবো। তাহলে দেখো তো ভাই কত হচ্ছে, আমার এখানে ব্র্যাকেটটা উঠাই দিলে থাকতেছে হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার, ক্যান্সেল আউট হয়ে গেলে আলটিমেটলি থাকতেছে মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। অর্থাৎ এসএসএম মূলত কণার মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার এর সমান। এসএসএম মূলত কণার জন্য যান্ত্রিক শক্তির মোট যান্ত্রিক শক্তির পরিমাণ হাফ কে এ স্কোয়ার। এবং যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে আমরা জানি মোট শক্তির কখনো সৃষ্টি হয় না কিংবা বিনাশ হয় না। কোন একটা বস্তুর গতিপথের সকল বিন্দুতে মোট শক্তির মান কি থাকা উচিত? অপরিবর্তিত থাকা উচিত। তাহলে আমরা যদি দেখতে চাই আসলে কি কথাটা সত্য হইতেছে কিনা, আসলে কি যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকতেছে কিনা, দেখো তো ভাইয়া, এক্স ইজ ইকুয়াল টু জিরো অবস্থান, তো সাম্য অবস্থানে তার গতিশক্তি এবং বিভব শক্তির মোট পরিমাণটা দেখো, ইটি ইকুয়াল টু কত হইতেছে, টোটাল এনার্জি কত হইতেছে, হাফ কে স্কোয়ার। তুমি যদি দেখতে চাও তার সর্বোচ্চ বিস্তার বিন্দুগুলোতে দেখা গতিশক্তি এবং বিভব শক্তির মোট সমষ্টি কত আসতেছে ভাইয়া, দেখো হাফ কে এ স্কোয়ারই থাকতেছে। এখানেও হাফ কে এ স্কোয়ার থাকতেছে। যদি দেখো ঠান্ডা মাথায় একটু দেখার চেষ্টা করো, এখানে থাকতেছে হাফ কে এ স্কোয়ারই থাকতেছে। এবং সর্বোচ্চ বিন্দুগুলোতে এখানেও গতিশক্তির মোট মান কত থাকতেছে, হাফ কে এ স্কোয়ারই থাকতেছে। অর্থাৎ একটা এসএসএম মূলত কণার জন্য তার গতিপথের সকল বিন্দুতে মোট শক্তির মানটা কি থাকতেছে, সমান থাকতেছে। অর্থাৎ যান্ত্রিক শক্তির নিত্যতা পরিলক্ষিত হচ্ছে। খুবই সুন্দর একটা সৃজনশীল প্রশ্ন আসে যে এসএসএম মূলত কণার গতিপথের সকল অবস্থানে যান্ত্রিক শক্তির নিত্যতা পরিলক্ষিত হয় কিনা ব্যাখ্যা করো। প্রত্যেকটা বিন্দুর জন্য গতিশক্তি বের করবা, বিভব শক্তি বের করবা এবং দেখাইয়া দিবা যে আলটিমেটলি মোট সমষ্টি কি থাকতেছে, শূন্য না, কনস্ট্যান্ট থাকতেছে, সমান থাকতেছে। ওকে, এসএসএম মূলত কণার যাত্রাপথের সকল বিন্দুতে মোট শক্তি কি থাকে, সংরক্ষিত থাকে, ধ্বংস হয় না। মোট শক্তি, মোট শক্তি আলটিমেটলি কি আছে, সংরক্ষিত আছে, সংরক্ষিত আছে। এখন ভাইয়া একটা কথা বুঝেন, এসএসজির মতো কণার জন্য তো আপনারা এটাও বুঝতে পারছেন যে যে সকল বিন্দুতে গতিশক্তির মানটা সর্বোচ্চ থাকে সেই সকল বিন্দুতে বিভব শক্তির মানটা কি থাকে, সর্বনিম্ন থাকে। যে সকল বিন্দুতে গতিশক্তির মান আবার সর্বনিম্ন সেই সকল বিন্দুতে বিভব শক্তির মান কি থাকে, সর্বোচ্চ থাকে, অর্থাৎ বাস্তবানুপাতিক। এখানে লেখচিত্র বা গ্রাফটা আলটিমেটলি কেমন হবে বস? গ্রাফটা আলটিমেটলি খুব কঠিন কিছুই না। আমি যদি এটা সিম্পল ভাবে একটা এক্স অক্ষ নেই, একটা ওয়াই অক্ষ নেই, ধরো এই বিন্দুতে আমি রাখলাম ওয়াই এক্সিস, ওয়াই অক্ষ বরাবর আমি শক্তি রিপ্রেজেন্ট করতেছি, এক্স অক্ষ বরাবর আমি সরণ নির্দেশ করতেছি। ধরো এটা হচ্ছে সরণ, এক্স সরণ নির্দেশ করতেছি, এখানে আমি এনার্জি ই নির্দেশ করতেছি। ভাই একটু ঠান্ডা মাথায় বোঝেন, কঠিন কিছু না। দেখো তো এক্স ইকুয়াল টু জিরো অবস্থানে গতিশক্তির মানটা কি থাকে, সর্বোচ্চ। বিভব শক্তির মানটা কি থাকে, সর্বনিম্ন। তাহলে আমি যদি ফার্স্টে শুধুমাত্র গতিশক্তির গ্রাফটা আঁকি, সাদা কালার, শুধুমাত্র গতিশক্তিটা আঁকি,
তাহলে বেসিক্যালি আমার গ্রাফটা হবে এরকম যে x ইজ ইকুয়াল টু 0 অবস্থানে গতিশক্তির মান ছিল সর্বোচ্চ, অর্থাৎ এখানে আমি সর্বোচ্চ গতিশক্তি পাবো, এবং বিস্তার অবস্থানে গতিশক্তির মান কি ছিল সর্বনিম্ন, অর্থাৎ 0 0। তাহলে আলটিমেটলি কার্ভটা দেখতে হবে এরকম, এরকম বাঁকা একটা কার্ভ হবে, হয় নাই হয়তো বা, এরকম বাঁকা একটা কার্ভ দেখতে পাবো। আচ্ছা, এবার যদি একটু বিভব শক্তির দিকে তাকান, বিভব শক্তির বেলায় যে সকল বিন্দুতে গতিশক্তির মান ছিল সর্বোচ্চ, ওই সকল বিন্দুতে বিভব শক্তির মান ছিল সর্বনিম্ন অর্থাৎ শূন্য। যে সকল বিন্দুতে গতিশক্তির মান ছিল শূন্য, ওই সকল বিন্দুতে বিভব শক্তির মান ছিল সর্বোচ্চ, সর্বোচ্চ। তাহলে এক্ষেত্রে যদি আমি কার্ভটা আঁকানোর চেষ্টা করি, সেক্ষেত্রে গ্রাফটা হয়ে যাবে kind of এরকম, এরকম। তাহলে ইয়েলো লাইনটা নির্দেশ করতেছে বিভব শক্তি ইউ কে, এন্ড আমার যে হোয়াইট লাইনটা নির্দেশ করতেছে গতিশক্তি ই কে রে। এবং দেখো কত সুন্দর মতো গতিশক্তি এবং বিভব শক্তি কিভাবে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হচ্ছে। যে সকল বিন্দুতে গতিশক্তির মানটা শূন্য, ওই সকল বিন্দু বিভব শক্তির মান হাই থাকে। বিভব শক্তির মান ধীরে 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 কমতেছে, গতিশক্তির মান বাড়তেছে, অর্থাৎ বিভব শক্তি ধীরে ধীরে কিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। গতিশক্তি আর বিভব শক্তি নির্দিষ্ট বিন্দুতে ইন্টারসেক্ট করছে, ছেদ করছে, ওই সকল ছেদবিন্দুতে এই ছেদ বিন্দুগুলোর মধ্যে আমার গতিশক্তি এবং বিভব শক্তি কি আলটিমেটলি কি ভাইয়া সমান। এই ছেদবিন্দুগুলোতে আমার গতিশক্তি এবং বিভব শক্তির মান কি সমান। আমি যদি লিখতে চাই এখানে ই কে ও ইউ সমান। কখনো যদি প্রশ্নকর্তা প্রশ্ন করেই বসেন যে কোন কোন বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি সমান থাকে, কখন এসএসএর মতো কণার জন্য, কখন এসএসএর মতো কণার ক্ষেত্রে গতিশক্তি তার বিভব শক্তির সমান হবে, খুব সিম্পল ভাবে একটা উত্তর দিয়ে দিবা। সেটা হচ্ছে আমরা যখন গতিশক্তি এবং বিভব শক্তি সমান ধরি, তখন আমার এক্স এর মানটা এসে থাকে a/√2। যদি তোরা এটা বুঝবি না ভাই, একটা কাজ করি, যদি বলা হয় সরণের কোন মানের জন্য গতিশক্তি বিভব শক্তির সমান হবে, অর্থাৎ ই কে ইকুয়ালস টু কি হবে, ইউ এর সমান হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, গতিশক্তির মান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বিভব শক্তির মান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, তাহলে হাফ কে ক্যান্সেল আউট, তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এক্স এর মান হচ্ছে a/√2। অর্থাৎ সরণ যখন বিস্তারের 1/√2 গুণ হয়, ওই সকল বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি কি হয়ে যাবে ভাইয়া, সমান হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, চেঞ্জ হবে না। ওকে, আমি এটা মুছে দিব, লাগবো না। ই কে এবং ইউ কখন নেব, যখন সরণের মানটা বিস্তারের মানের 1/√2 গুণ হবে। এটা খুবই ফেমাস একটা এমসিকিউ। ঠিক আছে, যখন সরণ বিস্তারের কি হচ্ছে, সরণের মান যখন বিস্তারের মানের 1/√2 গুণ, সেক্ষেত্রে গতিশক্তি বিভব শক্তির সমান হচ্ছে। ঠিক আছে, মনে রাখবো। এবার পাশাপাশি আমরা তিনটা স্মল গ্রাফ বোঝার চেষ্টা করি। আচ্ছা, এই যে জিনিসটা আঁকছো না, এই জিনিসটা কিভাবে পরিবর্তিত হয় একটু দেখার চেষ্টা করো। দেখো, আমাদের যদি এটা দেখাই আমরা একবার, এদিকে একটু তাকাবেন। এখানে আমার এই অ্যানিমেশন একটা স্প্রিং আছে, এই স্প্রিংটার সর্বোচ্চ অবস্থানে আছে। ওকে, ঠিক আছে, আমি নিউমেরিক্যাল ভ্যালু সরাইয়া দিব, দরকার নাই আমার। এবার যখন আমার এই স্প্রিংটা নিজ অবস্থানের সাপেক্ষে, এই নিজ অবস্থানের সাপেক্ষে এটা যখন অসিলেট করবে, এটা যখন সিম্পল ভাবে অসিলেট করবে, একবার সর্বোচ্চ অবস্থান থেকে সাম্য অবস্থান, সংকুচিত, আবার প্রসারিত, সংকুচিত, প্রসারিত হবে, তখন তার এনার্জিটা কিভাবে চেঞ্জ হবে, সেই এনার্জির গ্রাফটা আমরা দেখতে যাচ্ছি। তো আমরা ঠান্ডা মাথায় দেখি, ফার্স্টে আমরা স্প্রিংটা কি করতেছি, এটা রান করতেছি। চলো, স্প্রিংটা যখন আমার এই যে রোটেটিং অবস্থায় আছে, আন্দোলিত অবস্থায় আছে, তখন আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই টাইম গ্রাফ গুলো দরকার নাই। ওকে, এবার দেখো এটা চলতেছে, এমন অবস্থায় আমাদের এনার্জি গ্রাফটার দিকে তাকাও। এই যে দেখো, আমি যদি অ্যানিমেশন স্পিডটা ছোট করে দিতে পারি, একদম কমায় দেই অ্যানিমেশন স্পিড, এবার চোখে চোখে দেখো কিভাবে বিভব শক্তির মান একদম, আমি যেটু একদম, আমরা এই সাইনে পজ করব, আমরা পজ করলাম। দেখো এই মুহূর্তে সাম্য অবস্থান x is equal to 0, তুমি তো বুঝতেই পারতেছো এটা হচ্ছে মাঝখানে x is equal to 0 অবস্থান। স্প্রিংটা কোথায় আছে, x is equal to 0 অবস্থানে আছে। স্প্রিংটা যখন ধীরে ধীরে বিস্তার বিন্দু যাবে, বাম পাশে সর্বোচ্চ সংকুচিত হবে, অর্থাৎ একটা সর্বোচ্চ সরণের দিকে যাবে, বিস্তার বিন্দুতে যাবে, তখন দেখবা ধীরে ধীরে বিস্তারে যত যাইতেছে, যত বিস্তারের দিকে আগাবে, তত আমার বিভব শক্তির মানটা কি হয়ে যাবে, আলটিমেটলি সর্বোচ্চ হতে থাকবে, এবং গতিশক্তির মানটা কি হতে থাকবে আলটিমেটলি, এই যে দেখো, এই জায়গাটা খুঁজতেছি, এটারে খুঁজতেছি, এখানের দিকে তাকাই। যখন x is equal to 0, তখন গতিশক্তির মান কি থাকে, সর্বোচ্চ, বিভব শক্তির মান শূন্য। শূন্যের সাপেক্ষে যখন সেই বাম দিকের বিস্তার বিন্দুতে যায়, সর্বোচ্চ সরণের বিন্দুতে যায়, তখন ধীরে ধীরে কি হয়, গতিশক্তির মান শূন্য হয়, বিভব শক্তির মান কি হয়ে যাবে, বিভব শক্তির মান হয়ে যাবে আলটিমেটলি সর্বোচ্চ, হাফ কে স্কয়ার। এবং আমরা এটাই দেখতে পাবো, দেখবা যখন এটা আমি রান করবো, ধীরে ধীরে দেখো বিভব শক্তির মানটা বাড়তেছে, গতিশক্তির মানটা কমতেছে।
আবার যখন সে সাম্যবিন্দুতে আসবে তখন আবার দেখো বিভব শক্তির মান কমতেছে, গতিশক্তির মান সর্বোচ্চ করতেছে, এবং ধীরে ধীরে দেখো কি হবে গতিশক্তিটা, যখন গতিশক্তির মানটা কমতে থাকে বিভব শক্তির মানটা বাড়তে থাকে, আবার গতিশক্তির মানটা বাড়তে থাকে বিভব শক্তির মানটা কমতে থাকে। একটু মনোযোগ দিয়ে তাকাইলে তোমারে বলার জন্য আমার কোনো ভাষা লাগবে না, তুমি নিজেই বুঝে যাবে যে ভাই দেখেন গ্রিন লাইনটা কে, কাইনেটিক এনার্জি, রেড লাইনটা ইউ, বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি, এবং তারা একে অপরের সাথে কিভাবে সুন্দর মতো পরিবর্তিত হচ্ছে, গতিশক্তি বাড়ার সাথে সাথে এই বিভব শক্তির মানটা কমে আসতেছে। এটা হচ্ছে আলটিমেটলি আমাদের এনার্জি গ্রাফ। আমি এই এনার্জি গ্রাফটাকে পাই গ্রাফ আকারে প্রকাশ করতে পারি। দেখতে পারি যে বৃত্তপথের যখন সর্বোচ্চ পরিমাণটা থাকে কি, কে মানে গতিশক্তি, যখন পুরাটা গতিশক্তি থাকে, পুরাটা গ্রেইন হয়ে যাচ্ছে, ইউ এর মান একদম কমে যাইতেছে। এবং যখন আমি এটা রান করতেছি আবার ইউ এর মান যখন সর্বোচ্চ হয়ে যেতেছে, যেটা যখন পজ করে দেই, দেখো এখন গতিশক্তি পুরাটাই বিভব শক্তি, পুরাটাই রেড, পুরাটাই বিভব শক্তি। এই যে দেখো ইউ এর মান ম্যাক্সিমাম, কে এর মান মিনিমাম, কে এর মান একদমই নাই, রান করে পজ করলে একদম নাই হয়ে গেছে। অর্থাৎ এইভাবে সরণের সাথে সাথে গতিশক্তি এবং বিভব শক্তি পরিবর্তিত হয়। আলটিমেটলি যে জিনিসটা আমাদের লাস্ট বাকি থাকে সেটা হচ্ছে এখানে একটা গ্রাফ দেখবো। এই যে দেখো আমি যখন এটা রান করবো, কি যেন এটা হইতেছে স্যার, এই যে এক্স এর মান কিছুটা নামতেছে নামতেছে, ভি এর মান কিছু একটা ঘটতেছে, কতগুলা সাপের মতো আঁকা বাঁকা জিনিসপাতি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই যে জিনিসটা, এই যে একটা গ্রাফ হাঁটতেছে না, এই গ্রাফ গুলো আমরা লেখচিত্রের মাধ্যমে অ্যানালাইসিস করার চেষ্টা করি। চলেন আমরা শুরু করি। তো আমরা যে গ্রাফগুলো যে বুঝতে চাই, তার জন্য বেসিকলি আমরা যদি একটু দেখে নেই একবার, যে এসএস এর মতো কণার জন্য কি কি জিনিস শিখছি আমরা। একবার শিখছি আমরা এটা হচ্ছে সরণের সমীকরণ, এটা সাইনের ফাংশন, সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে ব্যাগের সমীকরণ, এটা একটা কোসাইনের গ্রাফ, সাইন না কোসাইনের গ্রাফ। আবার যদি দেখতে চাই ইকে ইপি, ইকে ইপির জন্য আর কোনো সাইন কোসাইনের গ্রাফ লাগবে না, বেসিক অবস্থা থাকবে। তাহলে আমরা যেটা আঁকি, সিম্পল ভাবে দেখি। এই যে দেখো আমরা করলাম কি, একটা ওয়াই এক্সিস টানলাম। ওকে, এবং ওয়াই এক্সিস বরাবর আমরা কি নিচ্ছি, সরণ নিচ্ছি ওয়াই। এবার আমরা করলাম কি, এক্স অক্ষ রাখলাম। ধরো এই যে এক্স অক্ষ, প্রথমে আমরা সময় বনাম সরণের গ্রাফ দেখতে যাচ্ছি, টি বনাম এক্স, টি বনাম এক্স এর গ্রাফ দেখতে যাচ্ছি, এক্স। আচ্ছা, তাহলে দেখো তো ভাইয়া এক্স ইজ ইকুয়াল টু কি ছিল রে, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আলটিমেটলি ডেল্টা হচ্ছে আদি দশা, কোন একটা কণা যদি সাম্য বিন্দুতে যাত্রা শুরু করে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু জিরো পজিশনে যাত্রা শুরু করে, সেক্ষেত্রে তার ডেল্টার মান, আদি দশার মান কত হয়, শূন্য। সর্বোচ্চ বিন্দুতে আদি দশার মান কত হয়, 90। তাহলে তোমরা সবসময় মাথায় রাখবা ম্যাথ করার ক্ষেত্রে, যে সাইনের গ্রাফ দেখতে হয় এরকম, এই হইতেছে সাইনের গ্রাফ। এবার এই সাইনের গ্রাফটা যদি তুমি 90 ডিগ্রি পিছনে সরাইয়া দাও, 90 ডিগ্রি পিছনে সরাইয়া দাও না, পিছনে যদি সরাইয়া দাও না, সেক্ষেত্রে এটা হয়ে যাবে কিসের গ্রাফ বলতো, এটা কসের গ্রাফ হয়ে যাবে। এবং এটা আমি কালার যদি চেঞ্জ করে দেই, এখানে লালটা হচ্ছে আমার সাইনের গ্রাফ, সবুজটা হচ্ছে কজের গ্রাফ। সাইনের গ্রাফটা মূল বিন্দুতে শুরু হয়, কজের গ্রাফটা একটু পিছন থেকে শুরু হয়। বুঝছো? ঠিক আছে, যদি কনফিউশন হয় আমরা এটাকে একটু সরাই দিতে পারি, এটাকে একটু নিচে দিয়ে দিতে পারি, ধরো এখানে টান দিয়ে দিলাম, এই অবস্থা, এই আর কি। এই উপরেরটা হচ্ছে সাইন, নিচেরটা হচ্ছে কিসের গ্রাফ, কস। এই ছোট ছোট বেসিক কথা জেনে ফেলে সূত্র সহজ। তাহলে এ সাইন ওমেগা টি বুঝতেই পারতেছি সাম্য বিন্দুতে এটা একটা কিসের গ্রাফ, সাইনের গ্রাফ, যেটা আদি দশা শূন্য, সাম্য বিন্দু যত শুরু করছি। তাহলে আমি বলতে পারি এসএস এর মতো কণার ক্ষেত্রে সরণ বনাম সময়ের গ্রাফ, ডেল্টার মান শূন্য ধরতেছি কারণ সে সাম্যতে যত শুরু করছে, এটা সাইনের গ্রাফ হবে। আর সাইনের ফাংশন আলটিমেটলি এরকম হারে পরিবর্তিত হয়, এই যে এরকম ভাবে পরিবর্তিত হয়। ওকে, তাহলে এরকম হওয়া উচিত ছিল সময়ের সাথে সাথে সরণের গ্রাফটা। যদি আমার কণাটা সাম্য বিন্দু যাত্রা শুরু না করে, সাম্য বিন্দু থেকে যাত্রা শুরু না করে সর্বোচ্চ বিন্দু যাত্রা শুরু করে বস, অর্থাৎ যেমনটা আমাদের এই চিত্রের বেলায় আমরা দেখতে পাচ্ছি, চিত্রের বেলায় আমার স্প্রিংটা কিন্তু শুরুতেই কোথায় আছে, প্রসারিত অবস্থায় ম্যাক্সে আছে, জিরোতে নাই। অর্থাৎ স্প্রিং এর পাশাপাশি একটা দোলনাকে কল্পনা করতে পারো, একটা দোলনা স্থির অবস্থা থেকে দোল খাচ্ছে, অথবা একটা দোলনারে তুমি সর্বোচ্চ পজিশনে ধরে রাখছো শক্ত করে, এই মুহূর্তে ছেড়ে দিলা, এই মুহূর্তে তার গতির সমীকরণ সরণ কিভাবে পরিবর্তিত হবে। অর্থাৎ সর্বোচ্চ প্রসারিত অবস্থায় বিস্তার পজিশনে, সেক্ষেত্রে আমার ডেল্টার মান হয়ে যায় কত, 90। অর্থাৎ সেক্ষেত্রে যদি আমার ডেল্টা ইকুয়াল টু 90 হয়ে যায়, আমরা বলি বিস্তার বিন্দুতে, বিস্তারে, সেক্ষেত্রে আমার ঘটনা কি হয়ে যাবে, বিস্তারে, সেক্ষেত্রে আমার গ্রাফটা একটু চেঞ্জ হবে হালকা। আমরা একটা দাগ নিচে নামিয়ে নিয়ে আসি। হুম, ঠিক আছে। সেক্ষেত্রে গ্রাফটা কি হয়ে যাবে বলতো ভাইয়া, ডেল্টার মধ্যে 90 বসে, তখন এটা যাবে এ সাইন ওমেগা টি প্লাস পাই/2। সাইন 90 প্লাস থিটাকে আলটিমেটলি এ কস ওমেগা টি হয়ে যাবে না?
আচ্ছা, তখন ডেল্টার মান যদি আদেশ যদি 90 হয় সেক্ষেত্রে গ্রাফটা কি হয়ে যাবে, এটা কজের গ্রাফ। আর আমরা শিখাইছি যে কজের গ্রাফ সাইনের গ্রাফ থেকে কি হয়, একটু 90 ডিগ্রি বামে হয়ে যাবে না, অর্থাৎ সেক্ষেত্রে গ্রাফটা কি হয়ে যাবে, একটু বামে সরে যাবে। অর্থাৎ আমার এই আগের গ্রাফটারই আপনি জাস্ট সিম্পলি নামে আনেন। এটা কোথা থেকে শুরু হয়েছে বলতো, মূল বিন্দুতে শুরু হয়েছে। এটা কি মূল বিন্দু শুরু করা যাবে? মূল বিন্দুতে শুরু করা যাবে না। তাহলে এটা কোথা থেকে শুরু হবে বলতো ভাইয়া? এটা শুরু হবে আলটিমেটলি 90 ডিগ্রি, যেহেতু যেহেতু আর 90, সেক্ষেত্রে গ্রাফটা এখানে গ্রাফটা শুরু হচ্ছে কোথায়, মূল বিন্দুতে। মূল বিন্দুতে শুরু হয়ে গেলে তো সেটা সাইনের গ্রাফ হয়ে যাবে। বাট আমরা জানি ডেল্টার মান যদি π/2 হয় এটা কজের গ্রাফ হবে। কজের গ্রাফ হলে সেটা কি হয়, একটু পিছন থেকে, মূল বিন্দুর সাপেক্ষে একটু পিছন থেকে যাত্রা শুরু করে আলটিমেটলি, ঠিক না? একটু পিছন থেকে যাত্রা শুরু করে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার যে গ্রাফটা আছে এটা একটু পিছনে সরাইয়া দেন, একটু হালকা বামে সরাইয়া দেন। অর্থাৎ অর্থাৎ আমার এই গ্রাফটা দেখতে হয়ে যাবে কাইন্ড অফ এরকম। এটা হয়ে যাবে আলটিমেটলি আমার গ্রাফ। আমি কালার চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আলটিমেটলি আমার গ্রাফটা। মিললা যেতেছে, এইটা হচ্ছে গ্রাফটা। বুঝতেছিস পোলাপান? তাহলে ধর হালকা একটা ছোট অংশ নেই, এখানে হালকা একটু কেটে দিব। আল্লাহ, এই যে এই অংশটা কেটে দিলাম। এবার লিখে দিলাম ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে π/2। দেখো এটা হচ্ছে কজের গ্রাফ। অর্থাৎ যদি সাম্যবিন্দুতে যাত্রা শুরু করে তখন সরণের গ্রাফটা হয়ে যায় একটা সাইন। পাশে লেখা রাখি একটু সাইন, একটু ভিডিওটা পজ করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন সাইন। আর যদি ডেল্টার মান 90 হয়ে যায় সেক্ষেত্রে সেম গ্রাফটা সাইনই থাকে, 90 ডিগ্রি বামে শিফটেড থাকে। 90 ডিগ্রি কোথা থাকে ভাইয়া, তো বামে শিফটেড থাকে। সেক্ষেত্রে এটা হয়ে যায় একটা কজের গ্রাফ। ওকে, গ্রাফ আঁকতে জানতে হবে, অন্যথায় সমস্যা আছে। ওকে, এসে কজের গ্রাফ হয়ে যেতেছে। এই সাইন এবং কজের মাথায় রাখবি। এবার আমরা যদি সময় স্মরণের সাথে সাথে, এটা ছিল স্মরণ, স্মরণ বনাম সময়। ওকে, আমরা একটা কাজ করি, স্মরণের জন্য গ্রাফটা আলাদা রাখি, এটা রেখে দিলাম আলাদা। এবার ব্যাকের জন্য রেখে দিই, এটা হচ্ছে ফিগারটা কি, এই ফিগারটা হচ্ছে দিস ফিগার রিপ্রেজেন্টস হোয়াট, স্মরণ বনাম সময় ভাইয়া। অর্থাৎ অর্থাৎ সাম্যবিন্দু যাত্রা শুরু করলে স্মরণের সাথে সাথে সময়ের সাথে সাথে স্মরণটা কিভাবে পরিবর্তিত হয় সেটা। এবার যদি জানতে চাই ব্যাক বনাম সময়, সেক্ষেত্রেও আমরা চাইলে বলতে পারি ব্যাক বনাম সময়ের গ্রাফ। তখন আলটিমেটলি গ্রাফটা হয়ে গেছে এরকম। চিন্তা করে দেখবি আমাদের যে ব্যাকের রাশিমালা ছিল তোদের মনে করবি ভি ইকুয়ালস টু হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝতে পারতেছো ব্যাক বনাম সময়ের গ্রাফের জন্য ডেল্টার মান কত হবে, 0। সেক্ষেত্রে এটা একটা কজের গ্রাফ হবে। বিস্তারে ডেল্টার মান হবে 90, সেক্ষেত্রে এটা একটা সাইনের গ্রাফ হবে। যারা ইচ্ছুক আছো গ্রাফ টাফ শেখার জন্য তারা একটু নিজের নিজের চিন্তা করবা। আমি এর থেকে বেশি কমপ্লেক্স সিনারিওতে যাইতে চাচ্ছি না। যদি শিখাই দেবো নাকি, শিখবা নাকি? চলো শিখি, শিখাই দেই। আমার বিশ্বাস আছে কেউ না কেউ তো শিখবেই, কেউ না কেউ তো ইচ্ছুক হবেই যে ব্যাক বনাম সময়, সরণ ত্বরণ বনাম সময় গ্রাফ জানতে চাচ্ছি। ওকে, তো চলো আমরা আইকা ফেলি ব্যাক বনাম সময়। তাহলে ভাইয়া আমরা আলটিমেটলি কি জানি রে, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। তো দুইটা কন্ডিশন থাকা যায় বস। একটা কি, যে কণাটা আমার সাম্যবিন্দু যাত্রা শুরু করতে পারে, অথবা কণাটা আমার বিস্তার বিন্দুতে যাত্রা শুরু করতে পারে। যদি কণাটা আমার সাম্য বিন্দুতে যাত্রা শুরু করে, সাম্য বিন্দুতে যাত্রা শুরু করে, তাহলে সেই ক্ষেত্রে কণাটার ডেলের মান কত হয়ে যাবে ভাইয়া, 0। কারণ সাম্য বিন্দুতে আদিদশা থাকে না, কোনো প্রকার আদিদশা থাকে না সাম্য বিন্দুতে। আর আমরা একটু জানি যে সাইন মানে মূল বিন্দুতে শুরু হবে রেড, কস মানে 90 ডিগ্রি বামে। তাহলে ওকে চলেন, তাহলে এখানে যদি এটা সাম্য থেকে যাত্রা শুরু করে, সাম্য বিন্দুতে যাত্রা শুরু করে, সেক্ষেত্রে আমার ডেলের মান হয়ে যাবে 0। অর্থাৎ সেক্ষেত্রে আমার ডেলের মান 0 বলে গ্রাফটা হয়ে যাবে এরকম, গ্রাফ হয়ে যাবে এরকম যে x ইজ ইকুয়াল টু a ওমেগা cos, তখন হয়ে যাবে x ইজ ইকুয়াল টু a ওমেগা cos ওমেগা t। ওকে, ভিতরে ডেলের মানটা নাই, তখন এটা কিসের গ্রাফ হয়ে যাবে, cos এর গ্রাফ। ওকে, তখন এটা যাবে এরকম x ইজ ইকুয়াল টু, কোথায় লিখি কোথায় লিখি, থাকুক, ডেলের মান 0 হলে সেক্ষেত্রে গ্রাফ কিরকম হইতেছে, x ইজ ইকুয়াল টু হচ্ছে a ওমেগা cos ওমেগা t, পাশে লিখে রাখলাম। ওকে, এটা একটা cos এর গ্রাফ হয়ে যাবে। আর cos এর গ্রাফ জানি কিরকম হয় বলা, সাইনের গ্রাফ। ফার্স্টে এটা কি আঁকবো কজের গ্রাফ আঁকার জন্য, কজের গ্রাফ আঁকার জন্য ফার্স্টে একটা কিসের আঁকবো, একটা সাইনের গ্রাফ আঁকবো, কি না? ওকে, সাইনের গ্রাফটারে যদি 90 ডিগ্রি পিছনে সরায় দিতে পারি, সাইনের গ্রাফটা যদি আমি 90 ডিগ্রি পিছনে সরায় দিতে পারি, তাহলে আলটিমেটলি কিসের গ্রাফ হয়ে যাচ্ছে বলতো, সাইন 90 প্লাস থিটা কিস না, কজ রে নির্দেশ করে না। তাহলে আমি করবো কি, সাইনের গ্রাফটারেই 90 ডিগ্রি পিছনে সরায় দিব, 90 ডিগ্রি একটু 90 ডিগ্রি হালকা বামে সরায় দিব। অর্থাৎ এটা ছিল জিরো পজিশন, এটা হচ্ছে পিক পজিশন। জিরো থেকে পিকে যেতে কতটুকু সময় লাগে, 90 ডিগ্রি কোন সময় লাগে, কারণ আমরা জানি সর্বোচ্চ বিস্তারে
ডেলের মান 90, তাহলে 90 ডিগ্রি সরিয়ে দেওয়া মানে হালকা শূন্য বিন্দু থেকে শীর্ষ বিন্দুতে নিয়ে গেছি। তাহলে এই যেটা অংশ আছে না, এই যেটা অংশ আছে এটারে কাইটে এবার মুছে দাও, এই অংশটা মুছে দাও, এটা কিসের গ্রাফ হয়ে গেছে? এটা কজের গ্রাফ হয়ে গেছে। ওকে, তাহলে বস কি হইতাছে? কি হচ্ছে বস? এই যে এটারে সরানো হচ্ছে নি, এই এখন এটা কিসের গ্রাফ? সাইন। এখন এটা কিসের গ্রাফ? কজ। এখন এটা কিসের গ্রাফ? সাইন। এখন এটা কিসের গ্রাফ? কজ। এখন এটা কিসের গ্রাফ? সাইন। সাইনের 90 ডিগ্রি পিছনে সরিয়ে দিলে কিসের গ্রাফ? সাইনের 90 ডিগ্রি সরিয়ে দিলে এটা কিসের গ্রাফ হয়ে যায়? কজের গ্রাফ হয়ে যায়। 90 ডিগ্রি পিছনে সরিয়ে দিবা, একটু টুকুস করে মুছে টুছে দিবা, বা কারণ এটা কি হয়ে গেছে? এটা একটা কজের গ্রাফ হয়ে গেছে। কথা কি নির্দেশ করতেছে আলটিমেটলি? এটা নির্দেশ করতেছে সাম্য বিন্দু থেকে কোন একটা অ্যাক্সিলারেশন কণার বেগ বনাম সময়, উপরে হচ্ছে y বরাবর হচ্ছে ভেলোসিটি, x বরাবর হচ্ছে সময় t। ওকে, সাম্য বিন্দুতে শুরুতে বেগের মান কি থাকে? সর্বোচ্চ থাকে, শিখছো না? এখানে শিখছো না? এই যে এই জায়গাতে শিখছো না যে শুরু বিন্দুতে, জিরো বিন্দুতে v থাকে ম্যাক্স, v ম্যাক্স থাকে। আলটিমেটলি গ্রাফে দেখো v কত থাকছে? ম্যাক্স থাকতেছে। ধীরে ধীরে বেগের মান শূন্য হয়, আবার বিপরীত দিকে সর্বোচ্চ হয়, আবার শূন্য হয়, সর্বোচ্চ হয়, এইভাবে ঘুরতে হচ্ছে। যদি সাম্যতে যাত্রা শুরু না কইরা সে যদি বিস্তার থেকে করার যাত্রা শুরু করে, কারণ দুইটা কন্ডিশনই তো দাঁড়ায়। বিস্তার মানে ডেল ইকুয়াল টু কত হবে? 90 হয়ে যাবে। ডেলের মান 90 গেলে সেক্ষেত্রে x ইকুয়াল টু হয়ে যাবে a cos a ওমেগা, a ওমেগা, a ওমেগা cos ওমেগা t প্লাস পাই বাই 2। cos 90 প্লাস থিটা মানে সেটা কিসের গ্রাফ? সাইনের গ্রাফ, a ওমেগা সাইন ওমেগা t। তো সাইনের গ্রাফ তো আমরা একটু আগে এতক্ষণ কত সহজে বের করতে পারি, সেক্ষেত্রে গ্রাফটা হয়ে যাবে এরকম, সহজভাবে চেঞ্জ হয়ে যাবে। বা আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে আগেরটার একটু কপি করে নিতে পারি, তাহলে একদম একুরেট পাওয়া যাবে। দেখো ভাইয়া, এইরকম রাখলে এটা হচ্ছে কি কজের গ্রাফ, একটু সামনে টাইনা দিলে এটা কিসের গ্রাফ হয়ে গেছে বলতো? এটা সাইনের গ্রাফ হয়ে গেছে। একটু টাইনা দিলে এটা হচ্ছে সাইনের গ্রাফ, এটা হচ্ছে সাইনের গ্রাফ হয়ে গেছে, মিলাই দিছি, সাইনের গ্রাফ হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে ব্যাক বনাম সময় লেখচিত্র। যখন আমার কণাটা বিস্তারে থাকবে তখনকার লেখচিত্রটা সাইনের গ্রাফ হচ্ছে, যেটা সাইনের গ্রাফ দেখাচ্ছি এটা একটা সাইনের গ্রাফ, এটা একটা কজের গ্রাফ। ওকে, দেখো আসলে এই বিস্তার বিন্দুতে বেগের মান শূন্য, আদিতে বেগের মান শূন্য, সর্বোচ্চ অর্থাৎ এইভাবে পরিবর্তিত হচ্ছে। তারপরে ফাইনালি থাকতেছে সেটা হচ্ছে ত্বরণ বনাম সময়। ত্বরণ বনাম সময় লেখচিত্র। এবং আমরা ত্বরণের ইকুয়েশনতে জানি a ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স, বা আমরা বলতে পারি মাইনাস ওমেগা স্কয়ার a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এন্ড আমি জানি আমার পোলাপান যথেষ্ট ফাস্ট, তোমরা ধরে ফেলছো এটা। পারবা না? পারবা না? কস করে ফেলো তো, কস করে দ্রুত দ্রুত করে ফেলো। ত্বরণ বনাম সময়ের গ্রাফ, একটা লম্বা লম্বা লাইন টানমো, তারপরে দুইটা সিম্পল কিউট কিউট দাগ দিয়ে দিমু, এই জায়গাটা দাগ দিয়ে দিমু। একটা হচ্ছে স্যার সাম্যাবস্থার জন্য, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 0 পজিশনের জন্য। আরেকটা হচ্ছে স্যার বিস্তার অবস্থার জন্য। সাম্য বিন্দুতে যখন থাকে, সাম্য বিন্দুতে যখন থাকে তখন ডেল ইকুয়ালস টু কি হয়ে যায়? ডেল ইকুয়ালস টু হয়ে যায় 0। আর বিস্তার অবস্থানে যখন থাকে তখন ডেল ইকুয়ালস টু কি হয়ে যায়? ডেল ইকুয়ালস টু হয়ে যায় পাই বাই 2। ডেল ইকুয়ালস টু হয়ে যায় এই যে পাই বাই 2। ওকে, তো দুই ক্ষেত্রে দুই রকম সমীকরণ হইব, চিন্তা করে ফেলি। তো ডেল ইকুয়াল টু 0 হইলে সাম্যবিন্দুতে তখন আমার সমীকরণটা দেখতে হইতেছে এরকম, a ইজ ইকুয়াল টু হইতেছে তখন আমার মাইনাস ওমেগা স্কয়ার a সাইন ওমেগা টি। এই জিনিসটা যদি জায়গা একটু কম, তাহলে আমরা একটু পাশেই জায়গা নেই না। সাম্যবিন্দুতে সাম্যবিন্দুতে আলটিমেটলি আমার থাকতেছে, একটু কালার চেঞ্জ করি, ধরেন এই কালারটা নিলাম, সাদাই নেই। সাম্যবিন্দুতে আমার ডেলের মান যদি 0 হয় সেক্ষেত্রে হয়ে যাবে মাইনাস ওমেগা স্কয়ার a সাইন ওমেগা টি। আচ্ছা, এইবার কি হইব? এবার এটা কিসের গ্রাফ? সাইনের গ্রাফ। বাট সামনেটা কি আছে? মাইনাস আছে। তাহলে ভাই আপনি এতক্ষণ প্লাস সাইন কে অনেক লাফাইছেন, মাইনাস সাইন কি হইব? পোলাপান ভাইয়াটা কথা উত্তর কর না ভাইয়া। প্লাস সাইন যদি শুরুতে এমনি বাড়ে তারপর এমনি কমে, মাইনাস সাইনটা কি হবে বলতো? প্লাসের উল্টা না? তাহলে মাইনাস সাইন যদি শুরুতে বাড়ার পরিবর্তে কি হবে? কমবে, পরে কমার পরিবর্তে কি হবে? বাড়বে। অর্থাৎ সাধারণ যদি প্লাস সাইন হয় এটার এমনি উল্টায় দেস না, এটার খাতার এমনি উল্টায় দেস না, সেটা কিসে হয়ে যাবো? মাইনাস সাইনের গ্রাফ হয়ে যাবো। তো আলটিমেটলি যদি মাইনাস সাইনের গ্রাফ বুঝাতে চাই, এটা হচ্ছে আমার কিসের গ্রাফ? পজিটিভ সাইন। তাহলে নেগেটিভ সাইন কি হয়ে যাবে? নেগেটিভ সাইন গ্রাফ হয়ে যাবে আলটিমেটলি এই যেরকম কমছে তারপরে বাড়ছে।
এই যেটা উঠায় দিলাম, এটা যে উঠায় দিলাম, এটা হচ্ছে আলটিমেটলি কিসের গ্রাফ? এটা হচ্ছে মাইনাস সাইনের গ্রাফ। বিস্তার পজিশনের জন্য, বিস্তার পজিশনের জন্য ঘটনা কি হচ্ছে? বিস্তার পজিশনের জন্য আলটিমেটলি আমরা জানি ডেল এর মান π/2। এখানে ডেল এর মান যদি π/2 বসায় দেই, তখন আমার আলটিমেটলি এ এর ভ্যালুটা কত আসতেছে? তখন আমার আলটিমেটলি এ ইকুয়াল টু থাকতেছে মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা। ওয়াও, এবার কি করবেন? মাইনাস কস এর গ্রাফ। দেখ ভাইয়া, সাইন প্লাস সাইনের 90 ডিগ্রি সামনে নিলে প্লাস কস পাওয়া যায়। তাহলে মাইনাস সাইনের যদি 90 ডিগ্রি পিছনে সরিয়ে দেই, এটা হচ্ছে কিসের গ্রাফ? এটা হচ্ছে মাইনাস সাইনের গ্রাফ। এবার এই মাইনাস সাইনটা যদি 90 ডিগ্রি বামে সরিয়ে দেই, 90 মানে একটু বামে সরিয়ে দেই, তাহলে আলটিমেটলি কিসের গ্রাফ হয়ে যাবে বলতো? তখন এটা হয়ে যাবে একটা, এটা মাইনাস কস এর গ্রাফ হয়ে যাবে। 90 ডিগ্রি সিম্পল বামে সরিয়ে দেয়, এই যে ধর এটা বামে সরিয়ে দিই, এই যে শেষ। টাটা। দেখো এই হলুদ কালারটা ডিস্টার্ব দিচ্ছে, এইটা হইতেছে আলটিমেটলি কি মাইনাস কস এর গ্রাফ। এ বনাম টি, সময়ের সাথে সাথে ত্বরণের রাশিমালা। এটা হচ্ছে আমার সাম্যবিন্দুতে যাত্রাকারী কণার ক্ষেত্রে ত্বরণের গ্রাফ, বিস্তার বিন্দুতে যাত্রাকারী কণার ক্ষেত্রে ত্বরণের গ্রাফ। সম্পূর্ণ জিনিসটা 3 × 6টা চিত্র হচ্ছে, পুরো হিজিবিজি লাগবো যদি মুখস্থ করো, এঁকে ফেলো। আর সম্পূর্ণ জিনিসটা একদম পুরো কিউট লাগবো যদি এই জিনিসটা মাথায় রাখো যে বস, সাইনের গ্রাফ এরকম হয়, কজের গ্রাফ 90 ডিগ্রি বামে হবে, মাইনাস সাইনের গ্রাফ উল্টা হবে, মাইনাস কজের গ্রাফ সেম, মাইনাস সাইনের 90 ডিগ্রি বামে সরাই দিই। জাস্ট একটু একটু মাথায় রাখলে হয়ে যাবে। এই ছিল একটা এসএসসি এর মতো কণার ক্ষেত্রে বেগ, ত্বরণ, সরণের সাথে সাথে নির্ধারিত সম্পর্ক, লেখচিত্র, সবগুলা জিনিস একসাথে। এবং ফাইনালি যে জিনিসটার অপেক্ষায় আমরা আছি সেটা হচ্ছে এটা টাইমের গ্রাফ। আমার কণাটা এই ক্ষেত্রে কি আছে? কণাটা এই ক্ষেত্রে আমার বিস্তার পজিশনে আছে। অর্থাৎ বিস্তার পজিশনে থাকলে আমরা সরণের কোন মানটা দেখতে পাবো বলতো ভাইয়া? বিস্তার পজিশনের জন্য সরণের কোন মানটা দেখতে পাবো? এই যে দেখতো, এটা হচ্ছে যে সরণ বনাম, এই যে সরণ বনাম সময়, এটা হচ্ছে সরণ বনাম সময়, এই যে এটা। তাহলে বলতো বিস্তারের জন্য আমরা কি দেখতে পাবো? এরকম উপর থেকে বাড়বো, বাইরে এরকম করবে, এটা কজের গ্রাফ দেখতে পারবো। তাহলে দেখতো আসলে কি কজের গ্রাফ দেখা যায় কিনা। যদি আমরা চালু দেই আর রান করি, এই যে দেখ উপর থেকে বাড়তেছে, উপর থেকে নামতেছে 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 নামতেছে। আমি যেটা ইনিশিয়াল স্পিড একটু বাড়াইয়া দেই, দেখবো যে এই যে এই যে দেখছস, এই দেখ বাড়াই দিছি, ঠান্ডা দেখ স্বর্ণের মানটা এমনি পরিবর্তন হচ্ছে। ব্যাগের মানটা কি হবো? উল্টা, কারণ এটা বিস্তার পজিশন আছে, উল্টা দিকে আসবে। তো সেই ক্ষেত্রে আমার ব্যাগের মানটা কি আসতেছে দেখো তো, আমরা তো শিখছি ব্যাগ বনাম সময় দেখাইছি না? এই যে ব্যাগ বনাম সময়, বিস্তার অবস্থানে ব্যাগটা কি হবে? স্বাভাবিক থেকে উল্টে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে একটু সাইনের গ্রাফ সাইন ওমেগা টি প্লাস ছিল। আচ্ছা, ওনাদের এখানে কন্ডিশনে না তুমি শুধুমাত্র সরণটারে মিল পাইবা। তুমি এক্ষেত্রে ধরো ব্যাগের মানটা মিল পাইতেছো না, কারণ এই ক্ষেত্রে ওনারা আহ, দিক, ইনিশিয়াল ফেজের একটু পরিবর্তন চেঞ্জ করছে। এখানে এই নিউমেরিক্যাল ভ্যালু গুলো একটু চেঞ্জ করতে হবে, বুঝছো? তাই আমরা এত দিকে না যাই, এগুলা খুবই জটিল কমপ্লেক্স হিসাব, এখানে আমরা অনেক কিছু হিসাব করছি। আমরা বেসিক করে শিখি, আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এতটুকুই আসে যে আলটিমেটলি আমাদের বিস্তার অবস্থানে x ইকুয়াল টু ডেল্টা থাকলে আমার কজের গ্রাফটা কি হবে? সিম্পলি 90 ডিগ্রি শিফটেড হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে এটা হয়ে যাবে, এটা সাইনের গ্রাফের মতো হয়ে যাবে। এই সবগুলা জিনিস থেকে আমরা আজকে ক্লাসটা এখানে ইতি করতে পারি। এতটুকু পর্যন্ত আমরা সিস্টেম তো কণার যতটুকু প্রপার্টিজ আছে যত শিখছি, গ্রাফ অঙ্কন করা দেখছি, এবং ফাইনালি এই এসএসএম তো করার উপর অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারতাম। একটা গাণিতিক ক্লাস নেব যেখানে আমরা অনেক হিউজ কোশ্চেন সলভ করার চেষ্টা করব। আজকে থাকলো, আল্লাহ হাফেজ।